জি, ঘটনাটা হচ্ছে গত 2016 সালের। টাইমটা ঠিক এক্স্যাক্টলি আমার মনে নেই। ওটা হচ্ছে আপনার ইংল্যান্ড আর সাউথ আফ্রিকার টি-20 ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচ ছিল ওই দিনে হয়েছিল। তো যেহেতু ওই দিন বাংলাদেশে কোনো খেলা ছিল না, তো আমরা জাস্ট আমরা কয়েকটা ফ্রেন্ড, 3জন ফ্রেন্ড আমরা প্ল্যান করি যে জাস্ট এশারের নামাজ পড়ছিলাম। তো তখন টাইমটা ছিল মেবি 7:30 বা এই টাইপ। তো তখন আমরা জাস্ট প্ল্যান করি কি আমরা 3জন ফ্রেন্ড, রাফি আর অনিকা এবং আমি, তো জাস্ট প্ল্যান করে কি আমরা একটা খালি রাস্তায় ফটোশুট করবো রাতে। তো আমার ক্যামেরা ছিল, এই জন্য আমি রাজি হই দুজনের কথায়। তো জাস্ট নামাজটা পড়ে আমরা চলে আসি। তো জাস্ট এই যে জায়গাটায় যাই ওই রাস্তাটা পুরোই ফাঁকা ছিল। আর আমি ওই জায়গাটা আমার যাইতে রাজি হই, কারণ এরা আমাদের যে আগে যে বাসাটা থাকতাম, এখন যেখান থেকে তারা আগে যে বাসাটা থাকতাম ওটা ছিল তার একদম পাশেই। তো আর আনফর্চুনেটলি ওই দিন একেবারেই রাস্তাটা ফাঁকা ছিল। ওই জায়গাটা মোটামুটি গাড়ি ঘুরে চলাফেরা করে, বাট ওই দিন আসলে কিছু ছিল। জাস্ট আমরা মোটামুটি এমনি ছবি টবি তুলতে থাকি। তো যে রাফি যে ফ্রেন্ডটা ছিল আমার, ও বলতে গেলে আমাদের ফ্রেন্ডের মধ্যে অনেক সাহসী ছিল। আচ্ছা। তো ও ফার্স্টে আমরা ছবি তুলতে তুলতে ও ফার্স্ট বলে যে আচ্ছা এখান থেকে মুভ করে অন্য জায়গায় চলে গেলে ভালো হয় না। তো আমি বলি যে কেন, কি হয়েছে? ওরা বলে যে মুভ করে চলে যায় না, আমরা বাসায় চলে যাই, চল আমরা এখানে থাকার দরকার নাই, দেরি হয়ে যাচ্ছে, চল আমরা চলে যাই। তো তখন আমি জাস্ট বলি কেন, মানে আমি ফাইজলামি করে বলছিলাম যে কি তুই ভয় পেয়েছিস নাকি এমন কিছু। ও বলে যে না তুই চল এখান থেকে। তো জাস্ট ও চল আমার কথা শুনে না। তো আমার যে আরেকটা ফ্রেন্ড ছিল অনেক, ও বলে যে আচ্ছা ঠিক আছে তুই তুল, আমি ছবি তুলবো, আমি তো দেন ওকে তুলে দিচ্ছিলাম। তো ও আসলে যে ফার্স্ট ফ্রেন্ডটা ছিল রাফি, ও চলে যায়। দেন আমি বলি আচ্ছা যেহেতু চলে যাচ্ছে যাই। দিয়ে ওকে রাস্তায় যেতে যেতে বলি যে আচ্ছা তুই এরকম করলি কেন, চলে গেলি। দেন ও বলে যে আচ্ছা তুই তো যখন ওকে বলি যে তুই কি ভয় পাইছিস বা এমন কিছু চাইতে থাকি। দেন ও বলে আচ্ছা তুই যখন এত সাহসী আচ্ছা তুই গিয়ে দেখে। বললাম কি দেখে আসতাম? আচ্ছা ওই বাসাটার সামনে যা, ওই যে এখানে আমরা লাস্ট ছবিটা তুলছি। আচ্ছা ঠিক আছে গেলাম। ফার্স্টে যখন আমি গেছি, ওরা যেহেতু আমার ফ্রেন্ড, ওরা আমাকে ছাড়ে না, ওরা আমাদের সাথেই ছিল। বাট ওইটা ছিল একেবারে রাস্তার মাথায়, আর ওরা ছিল আরেক মাথায়। ওরা আমার সাথে মানে অত দূর আসে নাই, জাস্ট বলছিল যে তুই যাস না। তারপর আমি গেছি, যাওয়ার পরে বললাম আমার ক্যামেরাটা আমার হাতে ছিল। তো ও আমি জাস্ট ওইখানে একা যখন ছিলাম, ওরা দূরে ওদেরকে আমি দেখতে পারতেছি যে ওরা আছে। তো তখন একটা জাস্ট একটা সাউন্ড ব্রিফ হইতেছিল যে কেন এখানে কেন এসেছিস, কি লাগবে, এই জাস্ট মানে ওটা কি ডান সাইড থেকে আসছে না বাম সাইড থেকে না সামনে না পিছনে, এটা মানে খুঁজে পাচ্ছিলাম না। তো জাস্ট ওই টাইমটাতে আমি বলি আচ্ছা তোরা এইদিকে এবং কিছু, ওরা চলে আসে সাথে সাথে এসে বলে আচ্ছা ঠিক আছে এবার চল প্লিজ চল, মানে অনেক রিকোয়েস্ট করতেছিল। দেন জাস্ট তখন আমি বলি আচ্ছা কি হয়েছে এটা বলে যখন আমি জাস্ট পিছিয়ে তাকাইছি, তো তখন মানে এটা আমি আগেও দেখছিলাম, বাট আমি মনে করছিলাম ওটা গাছ বা জাস্ট কিছু একটা হবে। আসলে ওটা গাছ ছিল না, ওই 2 তলায় যেটা দেখছিলাম এটা ডুপ্লেক্স বাসা ছিল। তো ওইখানে দেখছি কি যে একটা জাস্ট 2 পাশে গাছ না, ওটা হচ্ছে একটা চুল অনেক বড়, একটা মহিলা বা কারো চুল। ওটা হচ্ছে এতই বড় যেটা 2 তলা থেকে রাস্তার মধ্যে টাচ করতেছে। তো এটা যখন দেখছি আর তখন ওই মানে যে জিনিসটা ছিল ওটা মাথা তুলছে। মাথা তুলে আমরা 3জনে একই সাথে ওটা দেখছি যে মাথা তুলছে, তুলে জাস্ট বড় বড় হাতগুলা দিয়ে জাস্ট চুলটা সরাইছে কপাল থেকে। আর ফেসটা ছিল পুরাই মানে অনেক ফর্সা ছিল, চোখ পুরাই সাদা ছিল, মনে ছিল না কোনো। এটা দেখার পরে জাস্ট আমরা 3জন 1 সেকেন্ডও লেট করিনি, আমরা এখান থেকে দৌড় দেওয়ার পরে আমরা কি করছি একসাথে দৌড়েছি। এটা আমরা অনেকবার শুনি যে মানে একসাথে সবসময় থাকা দরকার, কেউ যদি একজন হারায় যায় বা কিছু, তো জন্য একসাথেই ছিলাম সারাক্ষণ। তো জাস্ট হয় কি যে একটা মোমেন্টে আমার একটা ফ্রেন্ড হাঁপায় যায় আর বলে যে না এখন আর হচ্ছে না, আমি পারতেছি না। তো জাস্ট আমি তখন পিছিয়ে তাকাই। এর আগে আমি কখনো মানে একবারও পিছিয়ে তাকাই নেই, যে এটা জানি যে কোনো ভয় টয় পেলে পিছিয়ে তাকাতে হয় না। তো জাস্ট এই জন্য একবার পিছিয়ে তাকাইছি। এখন তখন দেখি কি যে এই জিনিসটাকে আমরা দেখছিলাম যে ওইটা মানে, আর আমি সবচেয়ে বেশি ভয় পাইছি ওই জিনিসটাকে নিয়ে, যে ওটার চুল এত বড়, তাহলে ও কত বড় হবে। তো তখন ওইটা দেখি কি যে ওটা জাস্ট বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে আসতেছে আমাদের কাছে, বাট ওটাও তো মানে ফাস্ট না, জাস্ট বাচ্চারা যেমন হামাগুড়ি দেয় যেভাবে ওরকমই অনেক স্লো, বাট ওটা আসতেছে, থেমেছিল। তো জাস্ট তখনই আমরা ও যে ফ্রেন্ডটা ছিল ওকে নিয়ে আমরা দৌড় দিই। আর সবচেয়ে মানে একটু কনফিউজিং বিষয়টা হলো কি আমরা যে দৌড়াইতেছিলাম, আমার বাসা ছিল সব থেকে কাছে, আর আমরা 3জনই বাসায় খুব কাছাকাছি ছিল, কিন্তু মানে দৌড়াইতেছি জাস্ট কোনো রোডও চিনতেছি না, জাস্ট দৌড়াইতেছি, একটার পর একটা রোড আসতেছে, আমার বাসা আমি খুঁজে পাচ্ছি না। তো একটা পর্যায়ে জাস্ট
দেখি কি যে মানে মিনিমাম আমরা 10 থেকে 5 মিনিট আরো বেশি দৌড়াতে থাকি। তো একটা পর্যায়ে দেখি ওটা পিছে নাই আমাদের। তো এমন সময় দৌড়তে দৌড়তে একটা রোড চেনা একটা রোড পড়ে, আর ওই রোডটা বরাবর একটা মসজিদ ছিল। তো ওই মসজিদে আমি গিয়ে একটা ওই ঠিক ওই টাইমটাতে একটা পরিচিত একটা আমার আঙ্কেল ছিল। তো ওনাকে কিছু তেমন একটা বলি না। তো আমরা তিনজনে তখন একসাথে ছিলাম। তো বলি যে জাস্ট আমাদের একটু বাসায় দিয়ে আসেন। তো বাসায় দিয়ে এসে আমি বাসায় চলে আসি। আর বাসায় আসার পর যেটা হয় যে আমরা এখানে খুব মানে সবচেয়ে সব বেশি হলে আমরা এখানে 1 ঘন্টা এখানে টাইম স্পেন্ড করছি দৌড়াদৌড়ি বা সবকিছু ভয়টা মিলে। বাট আমি বাসায় গিয়ে দেখি কি তখন বাজে আনুমানিক প্রায় 11টা বেজে গেছে, যেটা একেবারেই পসিবল না। যা আমি ওখানে ছিলাম মেবি 7:45 দিকে। আমরা 10 থেকে 20 মিনিট আমরা ছবি টবি তুলছি। তারপর যা দেখলাম দেন আমরা দৌড়াদৌড়ি করলাম। তো মিনিমাম আমি সর্বোচ্চ যদি ধরে 1 ঘন্টায় ওখানে ওয়েস্ট হয়েছে। এর মধ্যে আমরা যে গিয়ে দেখি আমি ম্যাচও শেষে ম্যাচ ছিল সেদিন, ম্যাচটাও শেষ। আর বাজে হচ্ছে 10টা মানে 49 বা এরকম টাইম এই ছিল। আর পরের দিন থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে আপনার ঘটনা সবার ভালো লেগেছে। এবং আমি এখন চলে যাচ্ছি ঘটনায়। এবং তিনি লিখেছেন যে আপনি ঘটনাটি পড়লে আমি খুশি হই। আমি নামটা উনি লিখেছেন, বাট আমি নামটা পড়তে চাচ্ছি না। উনি সরাসরি ঘটনায় যাবেন বলেছেন। উনি এটা কোথা থেকে লিখেছেন আমি তাই সেটা বলে দিই। অনেকেই সন্দেহ প্রকাশ করেন, তো সুতরাং এগুলো আমাদের করতে হয় যে জানাতে হয় সবিস্তারে, কারণ অনেকে বিশ্বাস করার মতো জিনিসও বিশ্বাস করতে চান না। কারণ বিশ্বাস না করাটা খুব স্বাভাবিক, কারণ আমি আপনার খুব কাছের মানুষও নই। আপনার বাসার কেউ, আপনার আত্মীয় স্বজন কেউ বললে হয়তো আপনি নিশ্চয়ই বিশ্বাস করতেন যে উনি তো আমার অমুক, সুতরাং উনি আমাকে মিথ্যা কথা বলবেন না। বাট আমাদের বিশ্বাস করাতে খুবই কষ্ট হয়। যাই হোক, উনি লিখেছেন মৌলভীবাজারের কুলাউডার এবং 3 নং ভাটেরা ইউনিয়ন থেকে। ওকে, তিনি লিখেছেন আমি ভূত এফএম প্রতি শুক্রবার শুনতে না পারলেও পরে তিনি কোনো না কোনো ভাবে শোনেন, এবং তিনি বলছেন আমি এখন কোন একটা থানায় কর্মরত আছি, সেটা বলবো না। ঠিক আছে, না বলাটা ভালো। চলে যায় ঘটনা। আমি একটি থানার এসআই। দিনটি ছিল 2015 সালের জানুয়ারি মাসের রবিবার। সেদিন থানায় কিছু কনস্টেবল সদস্য ছুটিতে থাকায় নাইট ডিউটির নেতৃত্ব আমার উপরে পড়ে। আমিও আমার থানার 2 কনস্টেবল আরিফ এবং মানিককে নিয়ে রাত 10টায় একটা সিএনজি করে টহল আরম্ভ করি। থানায় প্রায় 50% এলাকা হাওর। শীতকাল থাকায় সাধারণত বিল ও ছোট নদী নালা ছাড়া বাকি সব এলাকা আবাদি ফসলের জমি, যেখানে মানব বসতি কম। রাত প্রায় 12টা থানা থেকে কল আসলো উপজেলার একটি গ্রামের খালে একটা লাশ পাওয়া গেছে। স্থানীয়রা বিষয়টি ফোন করে থানায় বলে। বিষয়টি তদন্ত করার জন্য আমায় যেতে হবে। ড্রাইভারকে গ্রামের নাম বলতেই দেখলাম কেমন যেন ভীত হয়ে গেল। ও বলল, স্যার সকালে গেলে হয় না? আমি বললাম, কেন? ও বলল, স্যার এত রাতে ওই গ্রামে যাওয়া ঠিক না। আমি বললাম, কি সমস্যা ওখানে? বলল, তা আপনি বিশ্বাস করবেন না। আমি বললাম, ধুর মিয়া, চলেন, আমরা আছি না, কোনো সমস্যা হবে না। আমার সাথে থাকা পুলিশ সদস্যরা একটু কৌতূহল বশত সিএনজি ড্রাইভারকে প্রশ্ন করলো, কি সমস্যা ওখানে? সাথে সাথে আমি ওদের 3 জনকে ধমক দিলাম। ড্রাইভার বিড়বিড় করে বলল, আরো কিছু পুলিশ আনলে ভালো হতো। যাক, আমরা প্রায় সেই গ্রামের কাছাকাছি এসে গেছি। দেখলাম হালকা গাছপালা ও তেমন জনবসতি নেই এমন গ্রাম। রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে মাঝারি সাইজের খাল। খালে তেমন পানি নেই। ঘটনাস্থলে দেখলাম 3-4 জন লোক হাতে টর্চ লাইট ও মাছ শিকারে টেটা নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা আমাদের দেখে সালাম দিয়ে বলল, ওই যে স্যার দেখেন। লাশ দেখার আগে আমি তাদের চোখে মুখে একটা ভয় কাজ করছে দেখলাম। কাছে গিয়ে দেখলাম একটা মেয়ের লাশ পড়ে আছে খালের পানিতে, প্রায় 6-7 দিন আগের মরা। জিজ্ঞেস করলাম, কেউ চেনেন কার লাশ? উত্তরে না। ফোন করে থানায় ঘটনার সত্যতা নিশ্চিত করলাম। থানা থেকে নির্দেশ আসলো লাশটা পোস্টমর্টমের ব্যবস্থা করার জন্য। তাৎক্ষণিক কোনো পরিবহন ব্যবস্থা না থাকায় সিএনজি করে লাশ নিতে চাইলে সিএনজি চালক ঘোর আপত্তি জানায়। রাত বেড়েই চলেছে। স্থানীয় 5-6 জন যারা ছিল তারা চলে যেতে চাইল, তাদের আটকাতে পারলাম না। যারা তারা গেলই, এবং রইলাম আমরা 3 পুলিশ, চালক ও প্রাণহীন এক যুবতীর লাশ। প্রায় রাত তখন 3টার উপরে।
চিন্তা করলাম রাত এখানেই কাটিয়ে দেব, সকাল হলেই কোনো না কোনো ব্যবস্থা করে লাশ সহ থানায় নিয়ে যাব। কিন্তু সিএনজি চালক চলে যেতে চাইল, কারণ জানতে চাইলে বলল জায়গাটা বেশ ভয়ানক। ধমক দিতেই কেঁদে বলল, স্যার আমার সিএনজির পেছনের সিটের মাঝখানে দিলে আমি থাকবো। বললাম ঠিক আছে। পিছনের সিটে দুপাশে পুলিশ ও মাঝখানে চালক বসলো। আমি চালকের আসনে বুঝতেই পারলাম না আমার জন্য কি ভয়ানক জিনিস অপেক্ষা করছে। সিএনজি লাশ থেকে প্রায় 100 গজ দূরে চাঁদের আলোয় কিছু দেখা যাচ্ছে। একসময় বুঝলাম আমার 2 পুলিশ সদস্য সহ চালক ঘুমিয়ে পড়েছে। পকেট থেকে ফোন বের করে ফেসবুক ব্রাউজ করছিলাম। হঠাৎ নুপুরের শব্দে ঘুম ভাঙল। গাড়ি থেকে নেমে শব্দটা কোথায় থেকে আসছে দেখলাম। খালের পাড়ে পানির কাছে দেখলাম একজন বসে আছে। এত রাতে এখানে কে? প্রশ্নের উত্তর খুঁজতে একটু সামনে যেতেই বুঝলাম কোন মহিলা বসে কি যেন করছে। মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতেই দেখলাম লাশের পাশে বসে আছে ওই মহিলাটি। জিজ্ঞেস করলাম, কে আপনি? এখানে কি করছেন? কোনো উত্তর নেই। আরো কাছে গেলাম, বুঝতে পারলাম মহিলাটি লাশের পাশে বসে কিছু খাচ্ছে। ধমক দিয়ে বললাম, এই যে কে আপনি, এখানে কি করছেন? বলতে মহিলাটি আমার দিকে তাকালো। দেখলাম তাতে আমার শরীরের সজীব এবং তাতে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। মানুষের আকৃতি, তবে মাথায় শিং জাতীয় কিছু একটা। মেয়েটির একটি হাত মনে হয় সে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল সেই সময়। আমি তার দিকে চেয়ে একটা বিকৃত আকারে হাসি দিল। আমি তার দিকে তাকাতে একটা বিকৃত আকারে হাসি দিল। সাথে সাথে আমি আর দাঁড়াতে পারলাম না, চিৎকার দিয়ে দৌড় দিলাম এবং ওই মহিলাটি আমার দিকেই যেন দৌড়ে আসছে। প্রাণপণ দৌড় দিয়ে আরেকটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলাম। মনে হয় তখনই জ্ঞান হারাই। সকালে নিজেকে গাড়ির পাশে আবিষ্কার করলাম। দেখলাম লোকজন আমার দিকে তাকিয়ে আছে। ওরা জিজ্ঞেস করতে সব বললাম। আমার সাথে থাকা পুলিশ সদস্যদের জিজ্ঞেস করলাম তারা কিছু টের পেল কিনা। উত্তরে তারা বলল একটা চিৎকার শুনে জেগে যায় এবং গাড়ি থেকে নেমে দেখে আমি খাল থেকে উপরে ওঠার জন্য চেষ্টা করছি, আর আমার পিছনে কেউ একজন দৌড়াচ্ছে। সাথে সাথে তারা তাদের সাথে থাকা রাইফেল ও টর্চ দিয়ে দেখার চেষ্টা করে। ততক্ষণে সেই মহিলাটি খালের দিকে দৌড়ে অদৃশ্য হয়ে যায়। পরে দেখলাম মৃত সেই মহিলার লাশটার বেশ কিছু অংশ কেউ খেয়ে ফেলেছে। আমি বিশ্বাস করি ওই দিন মহান আল্লাহ তাআলা আমায় রক্ষা করেছেন, না হলে আমারও অবস্থা খালে পড়ে থাকা লাশের মতোই হতো। আর কিছু লিখলাম না, আরো অনেক ঘটনা আছে, পারলে অবসরে স্টুডিওতে এসে বলবো। ধন্যবাদ। তো রাতের বেলা এরকম অসংখ্য আমাদের যারা পুলিশ সদস্যরা আছেন, আমাদের সেই ভাইরা, তাদেরকে বলছি এবং বোনেরা, আপনাদের তো এই ধরনের এক্সপিরিয়েন্স হয়, তো এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স হলে কাইন্ডলি আমাদেরকে জানাবেন এবং কাইন্ডলি আমাদেরকে জানিয়ে দেবেন যে কোন ধরনের এই ধরনের এক্সপিরিয়েন্স আপনারা কি করেন এবং কোন মানে পরিস্থিতি আপনাদের এরকম ভাবে ফেস করতে হয় সেগুলো আমাদের জানিয়ে দেবেন। ইনশাআল্লাহ আমরা মানে পরবর্তী সপ্তাহে এরকম আরো কিছু ঘটনা উপহার দিতে পারবো। আজকে আমাদের মাঝে বাবু ভাই আছেন, আহমেদ বাবু, এবং তিনিও বলছেন যে একটা পুলিশ সদস্যের তেমন ভয়ঙ্কর না, তারপরেও একটা ঘটনা তিনি বলবেন। তার সাথে কিছু ভয়ঙ্কর ঘটনা তো থাকবেই। আমরা একটু ফেসবুকে দেখি আপনাদের কি লিখছেন আপনারা, এবং তারপরে আপনাদের আবারও নতুন ঘটনায় নিয়ে যাবো একটা ছোট্ট বিরতির পরে। দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন শুনছেন সবসময় রেডিও 104.2 FM। আমি রাস্তাল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং এই মুহূর্তে আহমেদ বাবু অর্থাৎ বাবু ভাই আমাদের সাথে যোগ দিয়েছেন। এন্ড আমরা কথা না বাড়িয়ে সরাসরি তার ঘটনায় চলে যাবো। বাবু ভাই, ঈদ মোবারক। ঈদ কেমন কাটলো? ঈদ ভালোই কেটেছে, যেরকম কাটে। সেটাই, শহরে ঈদে আসলে আমিও দেখলাম যে মানে শহরে ঈদে একটাই কাজ করার আছে যে এই শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে আপনি গাড়ি চালায় চলে যাবেন, আবার ওই প্রান্ত থেকে গাড়ি চালায় আবার এই প্রান্তে আসবেন, এই ঘুরে বেড়াবেন। এটাই আর কি, ঘুরে বেড়ানোটাই ঈদ। এবার একটু বেশি ফাঁকা ছিল নাকি? অ্যাকচুয়ালি আমি ফাঁকা পেয়েছি ঈদের দিন দুপুরে। হ্যাঁ, আর ঈদের দিন সন্ধ্যার পর থেকে আবার যথারীতি বিজি হয়ে গেছে সব। ঈদের দিন সন্ধ্যায় খুবই সত্যি কথা যে ঈদের দিন সন্ধ্যায় খুব জ্যামও হচ্ছিল এবং আমি একটা বিপদে পড়েছিলাম। তো গুলশান 1 গুলশান 2 এর মধ্যেও মানে গাড়ি এগোচ্ছিল না, এরকম একটা অবস্থা হয়ে গেছিল।
হচ্ছে আপনার অ্যাকচুয়ালি শুরু হয়েছিল বিজয় সরণির পর থেকে। হ্যাঁ হ্যাঁ সেটাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কিন্তু তারপরের দিন সকালবেলা আবার যা তাই, মানে সেই মানে জ্যামটা আসলে ঠিক সন্ধ্যার দিকেই লাগতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আজকে আমি দেখলাম যে আজকে তো মনটা ভালো হলো, আজকে দেখলাম যে অনেক অনেক গাড়ি টাড়ি বেরিয়েছে রাস্তায়। আমার না মানে ঢাকা ফাঁকা থাকলে অনেকে খুশি হয়ে যান, কিন্তু ঢাকা ঠিক এরকম মানায় না, কিন্তু কিছুটা একটা জটলা থাকতে হবে। যাই হোক আমরা ঘটনায় চলে যাই। ওকে রাসেল ভাই, এই ঘটনাটা এটা একটা পুলিশম্যানের ঘটনা। জি জি, এটা ভালো। আমি চিটাগাং থেকে শেয়ার করেছে, মানে তার নাম বলতে কোনো সমস্যা নাই, সে আমাকে নামটা ইনফ্যাক্ট শেয়ারই করতে বলছে। আচ্ছা, ওর নাম হচ্ছে ইকবাল হাসান শিবলু। হি ইজ এ পুলিশম্যান, সে চিটাগাং এ বাড়ি, এবং তার ঘটনাটা হচ্ছে আপনার পার্বত্য চট্টগ্রামের কোন একটা জায়গার। ওরে বাবা। হ্যাঁ, তো ওদের নাকি পুলিশ ক্যাম্প করতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, তো ওই ম্যান্ডেটরি আর কি, যেতেই হবে। তো ওখানে তার ডিউটি পড়ে। তো একদিন রাতের বেলা ওরা 4 জন বের হয়েছিল আর কি, 4 জন পুলিশম্যান। এই আপনার কিন্তু এটাও যদি মানে এটা তো আপনার চাকরি বা এরকম রিলেটেড কিছু না নিশ্চয়ই, মানে মানে আমি খুব বেশি প্রাইভেট কোন ইয়ে না, প্রাইভেট না, হিজ জাস্ট মানে অনেকে নাম শেয়ার করতে চায় না, ঠিক আছে, সে নিজেই রিকোয়েস্ট করেছে। এটা হচ্ছে আপনার ক্যাম্পের বাইরে ঘটেছে? ক্যাম্পের বাইরে ঘটেছে, অবশ্যই, এরকম কিছুই না। বাইরে সে পেট্রোল করছিল, পেট্রোলিং আর কি, তারা 4 জন টহল করছে। তো হেঁটে হেঁটে যাচ্ছে, এবং পার্বত্য চট্টগ্রামে জানেন এমনি তো নিশুতি, রাতের বেলা একদমই মানে ঘুরঘুরটা অন্ধকার হয়ে যায়। তো এরকম ওরা হাঁটতে হাঁটতে একটা জায়গায় গেছে। তো জায়গাটার মধ্যে আপনার দোকান, কয়েকটা দোকান, পাশাপাশি 4টা দোকান, মাঝখানে নাকি মানে ওঠার সিঁড়ি আছে, কেউ বলে দোকানের উপরে সিঁড়িতে ওঠা যায়। দোকানের কাছে যখন আসছে তখন একটা মানে একটা গান, অনেকটা আপনার মানে কান্না টাইপের গান, হ্যাঁ, মানে খুব মানে বিলাপ করছে টাইপের একটা কান্না ভেসে আসতেছে। তো এটা শুনে ওরা ভয় পেয়ে গেছে 4 জনই, মানে একটু মানে মানে আপনার চমকায় উঠছে যে ব্যাপারটা কি, এরকম গান গাচ্ছে কে। তো ওদের মধ্যে একজন বলতেছে যে এখানে একটা পাগল আছে, পাগল মহিলা, সে হয়তো গাচ্ছে কোথাও। যেটা চেক করার জন্য ওদের মধ্যে 2 জন উঠে যায় সিঁড়ি দিয়ে আর কি উপরে। আচ্ছা, তো সিঁড়ি দিয়ে যখন উঠতেছে গানের শব্দটা বাড়তেছে, হ্যাঁ, তো উঠতে উঠতে যে একদম ছাদে উঠছে, তখন গানের শব্দটা আর কি খুব বিজাতীয় সুরে গানটা হচ্ছে। হ্যাঁ, মানে সাধারণ কোন সুর না, মানে আপনি শুনলে একটু গা ছমছম করে উঠে, ভয় লাগে, এবং নিশুতি রাতে পাহাড়ি এলাকায় এরকম। তো তখন ওর হাতে ফ্ল্যাশ লাইট ছিল, তো আপনার টর্চ মেরেছে, মারার পরে দেখে যে ওই মহিলাটাই। কিন্তু আজব ব্যাপার হচ্ছে তার কোলে একটা বাচ্চা। ওই পাগলের কিন্তু কোনো বাচ্চা টাচ্চা কিছু নাই। আচ্ছা, এবং গ্রামেরও কেউ বাচ্চা ওই পাগলকে দেবে না। হ্যাঁ, এবং 2 জনই মানে ওই টর্চের দিকে ভয়ার্থ ভাবে তাকিয়ে আছে, এবং গানটা থেমে গেছে, এবং তাদের চোখের মধ্যে এমন একটা দৃষ্টি ছিল যেটাতে নাকি সে একটু ঘাবড়ে যায়। আচ্ছা, দো হি ইজ এ পুলিশম্যান, সে ঘাবড়ে যায়, এবং তার সাথে তখন পাশে যিনি ছিলেন তাদের এক সিনিয়র ভাই আর কি পুলিশের, তিনি বললো যে আমরা নেমে যাই, ওখানে থাকা ঠিক হবে না, মানে একটু অ্যাবনর্মাল জিনিসটা। তো আস্তে আস্তে সিঁড়িতে নেমে আসে, এবং আর পরে ওই শব্দটাও থেমে যায়। আচ্ছা, তো পরে দেখে যে ওখানে আর কেউ নাই, পরে যে দেখে এরকম কেউ নাই ওখানে। হ্যাঁ, তো কেউ নাই না ওখানে, কেউ নাই। এটা হচ্ছে তার পুলিশ লাইফের একটা এক্সপিরিয়েন্স। এটা মানে সে বলছিল যে আমার এক্সপিরিয়েন্স আছে কিছু, তার মধ্যে একটা শেয়ার করলো আর কি আজকে। আচ্ছা, ওকে ওকে, আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে আমরা আরেকটা ইমেল আমরা পড়বো, এবং তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইমেলটা শেষ করে আমরা সরাসরি চলে যাব একটা অডিও ক্লিপে। ওকে, সো এই মুহূর্তে আমার কাছে যে ইমেলটা রয়েছে সেই ইমেলটা যিনি পাঠিয়েছেন তার মতো করেই পড়ছি, শুনুন তাহলে। তিনি লিখছেন যে আসসালামু আলাইকুম রাসেল ভাই, গাইবান্ধা থেকে শাতিল আবু আল সাইদ। মূল ঘটনায় প্রবেশ করা যাক। নিজেকে ভালোভাবে প্রস্তুত করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগ রাখা আর বিভিন্ন কাজে ব্যস্ত থাকা ছিল প্রতিদিনের রুটিন। তবে অবসর সময়টা তখনও নিজের দায়িত্বেই ছিল। সময়টা ছিল 2013 ডিসেম্বর 2 তারিখ। সেই দিন সন্ধ্যার দিকটা হবে। বাসায় থাকতে কেমন বিরক্ত লাগছে, তাই আমি ধানমন্ডি 27-এর বাসা থেকে বের হয়ে হাতিরপুল এলাকায় রিক্সা নিয়ে ঠিক রাত 7:30-এর মধ্যে উপস্থিত হলাম। পুরনো সেই বড় ভাইয়ারা আর কিছু ছোট ভাই ছিল, তাদের সাথে বেশ জমিয়ে আড্ডা দিলাম। সময় এত তাড়াতাড়ি অতিবাহিত হবে বুঝে উঠতে পার। তখন ঘড়িতে 11টা বাজে। রাতের খাবারটাও সবার সাথে শেয়ার করে ফেলেছি। রাত বেশি হওয়াতে বাসায় যেতে হবে, তাই সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য রিক্সা ঠিক করলাম, আর সাথে সাথে রিক্সায় উঠে বসলাম। তখনই আমার পরিচিত যে ভাইয়াটা ছিল, বড় ভাইয়া, কোনো এক বিশেষ কারণে সেই ভাইয়ার নাম প্রকাশ করতে পারলাম না। উনি আমাকে বললেন, কই যাও, বাসায় যাচ্ছ? আমি বললাম, অনেক রাত হয়ে যাচ্ছে, তাই বাসায় চলে যাব। ভাইয়া বললেন, আজ আমার সাথে আমার বাসায় চলো, আমি একা। আমার নতুন বাসা ভাড়া নিয়েছি, জায়গাটাও নতুন, আর বেশ আড্ডা দেব।
চলো। আমি আর দেরি না করি, বাসায় জানিয়ে দিও তুমি আমার সাথে আজ থাকবে। আমি যে রিক্সায় উঠেছিলাম, ভাইয়া রিক্সাওয়ালাকে বলল কামরাঙ্গীর চর চলেন। উনি বলল না, যাব না, তবে মিশন পর্যন্ত যাব। ভাইয়া বলল ঠিক আছে চলেন। মিশন পর্যন্ত যেতে রাত 11:45 অর্থাৎ 11:15 মতো বেঁচে গেল। মিশন থেকে মেইন রোডটা পার হলাম, আর কামরাঙ্গীর চর এলাকায় প্রবেশ করার জন্য যে ছোট ব্রিজটা ছিল তা পায়ে হেঁটে পার হলাম। পার হয়ে আরেকটি রিক্সা নেওয়া হলো, আর রিক্সাওয়ালাকে বললাম যে একটা জায়গায় যেতে। আমি জায়গার নাম বুঝতে পারিনি। রাস্তা তখন ভালো ছিল না, এখনো ভালো আছে কিনা জানা নেই। রাত 12:20 এর মতো হবে। রিক্সা গিয়ে থামলো অন্য রাস্তার এক গলির সামনে। রাস্তায় এত পরিমাণ বালি, সেখানে রিক্সা নিয়ে যাওয়ার পরিস্থিতি ছিল না। তাই ভাইয়া বলল নতুন রাস্তা হচ্ছে, তাই দয়া করে একটু কষ্ট করো। এই তো সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে 5 তলা, ওই বাড়িটার 3য় তলা বাসা ভাড়া নিয়েছি। বাসার নিচে এসে ভাইয়া তার পরিচিত যে ছোট ভাই ছিল তাকে ফোন দিল, আর সে কিছুক্ষণ পর নিচে নেমে এসে মেইন গেটটা খুলে দিল। বাড়িটা ছিল নতুন, আর যে ছোট ভাইটা ছিল তো থাকতো তার ফ্যামিলি নিয়ে 5 তলায়। বাসার সিঁড়ি দিয়ে উঠতে গাঁটা কেমন যেন কাটা দিয়ে উঠল। কেমন স্তব্ধতা বাড়িটিকে ঘিরে রেখেছে। 2 তলায় উঠতেই ছোট ভাইটা ছিল, ও বলল যে ভাড়াটিয়ারা ছিল তারা আজকেই বাসা থেকে যেতে পারেনি, ওরা কাল যাবে। আপনি কিছু মনে করবেন না, আপনার জন্য একটা রুম খালি করে আপনার আসবাবপত্র সহ সবকিছু রেডি করা আছে। 3য় তলার হাতের ডান পাশের ফ্ল্যাটের গেটের সামনে আমরা 3 জন দাঁড়িয়ে। আমার নাকে আগরবাতির তীব্র ঘ্রাণ পাচ্ছি, কিন্তু কাউকে বলার মতো তখন কোনো আমি সুযোগ পাচ্ছিলাম না। ছোট ভাইটা গেটটা লক করলো এবং ফ্ল্যাটের ভেতর থেকে একজন মধ্যবয়স্ক লোক এসে গেটটা খুলে দিল, আর খুব শান্ত গলায় বলল, বাবা এসেছো, আমি খুব দুঃখিত আজ যেতে পারিনি, তাই মাঝখানের রুমটা গোছানো আছে, যাও ঘুমিয়ে পড়ো। ছোট ভাইটা ছিল, ও চলে গেল নিজের ফ্ল্যাটে। আমি আর ভাইয়া সোজা রুমে চলে গেলাম, আর আমার আগরবাতির তীব্র ঘ্রাণটা মাথাটা ঝিমঝিম করছে। রুমে বাথরুম থাকায় ভালো করে ফ্রেশ হয়ে বিছানায় শুলাম। রাত 11টা বেজে গেছে। ভাইয়াও তার বিছানায় শুয়ে পড়ল। ঠিক 5 মিনিট যেতে না যেতেই ভাইয়া বলল, তুমি কি কোনো ঘ্রাণ পাচ্ছ? আগরবাতির মতো ঘ্রাণ। আমি বললাম, আপনিও কি পাচ্ছেন? আমি তো গেটে দাঁড়াতেই এই ঘ্রাণটা পেয়েছি। আমি বললাম, ইসলামিক মাইন্ডের ফ্যামিলি হয়তো খুব বলতে উনি যেটা বোঝাতে চাচ্ছেন খুব ধার্মিক একটা পরিবার, এই জন্য হয়তো বা। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা ঘুমানোর চেষ্টা করলাম। আমার এখনো মনে আছে, আমি মনে হয় ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ আমার কাছে যে ফোনটা ছিল বালিশের পাশে, সেটাতে আধ খোলা অবস্থায় সময়টা দেখে নিলাম। ঘড়িতে রাত 2:05। আমার কানে পানি পড়ার শব্দ আস্তে আস্তে আসতে লাগলো। কেউ যেন ট্যাপের পানি ইউজ করে আবার সাথে সাথে তা অফ করে রাখছে, এবং অফ অন এরকমই চলছে। আমি এবার পানির শব্দটা ভালো করে ফাইন্ড আউট করার চেষ্টা করলাম। ঠিক বুঝলাম, মাঝখানে যে ডাইনিং রুমটা আছে সেখানে গেস্ট বাথরুমটা সেখান থেকে আসছে। রুমের দরজার নিচে হালকা আলো, ডাইনিং রুমের লাইট
যাওয়ার সাহস করলাম না, নিজের রুমেই ফিরে আসলাম। রুমটা ভালো করে লক করে দিলাম। ভাইয়া বলল, কেউ কি ঘুম থেকে উঠেছিল? আমি কিছু বললাম না, শুধু বললাম ঘুমিয়ে পড়ো, আমি ঘুমাবো। সময়টা দেখলাম রাত 2:35 মতো। শুয়ে থেকে ভাবলাম সকাল কখন হবে, তাড়াতাড়ি কেন সময় যাচ্ছে না। ভাবতে ভাবতে আবারও ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুম ভাঙলো, সময়টা 3:30 মতো। এবার কানে আওয়াজ আসতে লাগলো, আমি বিছানার সাথে লাগানো দেয়াল থেকে। মনে হচ্ছে দেয়ালটা কে যেন হাত দিয়ে জোরে জোরে আঘাত করছে। বুকটা সাথে সাথে কেঁপে উঠলো। ভাবছি কি হবে, কি হতে যাচ্ছে, কি বা ঘটবে। তখনই পাশের বিছানায় ভাইটা বলল, শাতিল ঘুমিয়ে পড়েছো? কেমন কিসে যেন ধুপধুপ আওয়াজ। আমি কিছুক্ষণ চুপ করে থাকার পর ভাইয়া বুঝতে না দিয়ে বললাম, ঘুমান তো এখন, আর কিসের বা আওয়াজ? আপনি পাচ্ছেন? মনে হয় আপনি স্বপ্ন দেখেছেন, এখন ঘুমান। ভাইয়া কিছু না বলে চুপ করে থাকলো। আওয়াজটা কিন্তু হচ্ছে। আমি তখন কেন যেন মনে করে আমার বিছানার দেয়ালে হাত দিলাম, আর সাথে সাথে শরীরের সব লোম দাঁড়িয়ে গেল। দেয়ালটা কাঁপছে, মনে হয় কেউ ভাঙতে চেষ্টা করছে। আমি কিছু না ভেবে চুপচাপ সকাল হওয়ার অপেক্ষায় থাকলাম। আজানের ধ্বনি কানে আসার সাথে সাথে মনে হয় আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমাকে কে যেন ডাকছে। চোখ মেলে দেখি ভাইয়া ডাকছে। আমি চোখ মেলে ভাইয়াকে বললাম, কয়টা বাজে? ভাইয়া বলল, এখন বিকেল 4টা বাজে, ওঠ আর ফ্রেশ হয়ে খাবার খেয়ে নে। খাবার বাইরে থেকে এনেছি, লেট করলে খাবার নষ্ট হয়ে যাবে, ওঠ তাড়াতাড়ি। রাতে যা ঘটেছিল তা একদমই তখন আর মনে ছিল না। খাবার শেষ হতেই রুমে আসলো মধ্যবয়স্ক লোকটা, আর সাথে এক মহিলা। উনি বলল, বাবারা আমরা চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো, তোমাদের অনেক কষ্ট দিলাম। আমি বললাম, না না, কি বলছেন, কষ্ট কেন হবে? আর মহিলা সাথে সাথে কণ্ঠ ভার করে বলল, বাবা এইখানে দেখে শুনে থেকো, আর সন্ধ্যার পর একা থাকবে না, আর সাথে পুরো ফ্ল্যাট ঘরের বাতি চালিয়ে রাখবে, কেমন? আমি বোকার মতো বললাম, কেন আন্টি? আন্টি যা বলল আমি আর ভাইয়া শোনার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। উনি বললেন, 3 দিন হয়ে গেল আমার একমাত্র মেয়েটা মারা গেছে। সাধারণভাবে মারা গেলে আমরা দুঃখ পেতাম না, আমার মেয়েটা নিজেকে কি যে মনে করে। তোমাদের যে পাশের রুমটা আছে সেখানে আত্মহত্যা করেছে। সে গলায় ফাঁসি দিয়ে নিজেকে শেষ করেছে। আন্টি কেঁদে যাচ্ছে, সাথে মধ্যবয়স্ক লোকটাও, আর বলল, কেউ যদি মারা যায় সেখানে 3 দিন নিজের লোকজন থাকতে হয়, তাই আমি আর কিছু বলতে পারছি না। রাতের ঘটনাটা মনে পড়ে গেল। ভাইয়া আমার দিকে, আমি ভাইয়ার দিকে বোকা মানুষের মতো তাকিয়ে আছি। সেদিন ঠিক সন্ধ্যার আগেই ভাইয়া আর আমি ওই বাসা থেকে বের হয়ে আসি, আর আমার বাসায় চলে আসি। কিছুদিন সময় কেটে গেল। ডিসেম্বর মাস শেষ, 31st নাইট 2013 শেষ হয়ে গেল। 2014 সালে নতুন বছরের আগমন হবে। রাত 9টায় ফোন আসলো সেই ভাইয়ার। 1 মাস আগে ঘটে যাওয়া যে ঘটনাটা, যে বাসায় ছিলাম যে ভাইয়াটার সাথে, সেই ভাইয়াটা ফোনটা রিসিভ করলাম। বললাম, শাতিল কেমন আছো? আজ যদি তোমার কোথাও প্রোগ্রাম না থাকে চলে আসো আমার সাথে। আমি আর আমার বন্ধু বান্ধব সহ 5 জন আছি। মনে আছে কি তোমার ওই কামরাঙ্গি চর যে বাসাটা নিয়ে গেছিলাম, সেখানে যাব। কাল তো বাসাটা চেঞ্জ করব, তাই যদি তুমি আসো। আমি বললাম, ভাইয়া ওই বাসায় আবারও? ভাইয়া বলল, দয়া করে আমার ফ্রেন্ডদেরকে বলবা না ওইখানে আমাদের সাথে কি হয়েছিল, আর যদি আমার ফ্রেন্ডসরা জানতে পারে তাহলে কিন্তু ওরা যাবে না। আর তুমি চলে আসো, যেহেতু 5 জন আছি, কোনো প্রবলেম হবে না। আমরা ওয়েট করছি। আমি আবারও ফিরে আসলাম ওই বাসায়। রাত 11:30 তখন, আর মাত্র 30 মিনিট বাকি নতুন বছর শুরু হতে। সবাই নানান কাজে ব্যস্ত, আমি চুপচাপ আছি। আমি দেখলাম ভাইয়ের এক ফ্রেন্ড কথা বলতে বলতে সেই রুমটার দিকে চলে যায়, যে রুমটা ওই যে একমাত্র মেয়েটা ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছিল সেই রুম। আমি ইশারায় বাধা দেওয়ার চেষ্টা করলাম, কাজ হলো না। আবার ভাইয়াকে বললাম, আপনার ফ্রেন্ড কিন্তু ওই রুমে গিয়ে কথা বলছে, প্লিজ তাকে বলুন অন্য রুমে গিয়ে কথা বলতে। ভাইয়া বলল, ধুর বোকা, এত লোক এখানে আর তুমি ভয় পাচ্ছ? আমি অতীতের সব ঘটনা ভুলে যাচ্ছ? আমি আবারও চুপ। এত লোকের মাঝেও একটা স্তব্ধতা কাজ করছে, ঠিক আগের মতো। যেদিন আমি প্রথম এই বাসায় এসেছিলাম সেদিনের মতো। গায়ের লোম আবারও দাঁড়িয়ে গেল। পাশে রুমে ভাইয়া যে ফ্রেন্ডটা ফোনে কথা বলছিল, ওনার বিকট হাসির আওয়াজ কানে আসলো। আমার পাশে যারা ছিল তারা একটু বিব্রত বোধ করলো, এত আওয়াজ করে কি কেউ হাসতে পারে? ভাইয়া আমাকে বলল, যাও তো দেখে আসো এত জোরে হাসছে কেন। আমি পা বাড়ালাম ওই রুমে যাওয়ার জন্য। রুমের দরজাটা হালকা করে লাগানো ছিল। ধাক্কা দিতে মৃদু আলোতে যা দেখলাম, ভাইয়ার ফ্রেন্ডটা মেঝেতে শুয়ে
হাত পা ছড়াচ্ছে, উলট পালট করছে আর হাসছে। আমি চিৎকার দিয়ে সবাইকে বললাম তাড়াতাড়ি এসে দেখে যাও কি হচ্ছে এখানে। সবাই আসলো আর ফ্রেন্ডটা ওই অবস্থায় টেনে টেনে আমরা যে রুমে ছিলাম সেই রুমে নিয়ে আসা হলো। ভাইয়ার ফ্রেন্ডের ব্যবহার রীতিমতো ভয়াবহ হতে শুরু করলো। হাসিটা ভিন্ন আওয়াজ ধারণ করলো, যাকে আমরা স্বাভাবিক হাসি বলে মানতে রাজি না। সাথে চোখ মুখ লাল হতে শুরু করলো। আমি ভাইয়াকে বললাম, এই ফ্ল্যাটে তো আপনার যে ছোট ভাই থাকে, ওকে তাড়াতাড়ি ডাকেন, পারলে একজন হুজুর নিয়ে আসতে বলেন। হুজুর আসলো, সূরা পড়তে লাগলো। ভাইয়ার ফ্রেন্ডদের শরীরে ফু দিল। রাত 12টা 1 মিনিটে বাইরে থেকে আতশবাজির আওয়াজ হই হুল্লার শোনা যাচ্ছে। তখন আমরা পিছনে দেয়ালের সাথে লাগিয়ে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ চোখ পড়ল রুমে যে বাথরুম ছিল, বাথরুমের দরজার নিচের দিকে। বলে রাখা ভালো, বাথরুমের দরজার নিচটা মেঝে থেকে 3 ইঞ্চি ফাঁকা। বাথরুমের লাইট অন করা ছিল আর দরজাটার বাহির থেকে লাগানোই ছিল। যা দেখলাম আমরা বিশ্বাস আর কল্পনার বাইরে। আমরা দ্বিতীয়বার দেখতে চাই না। দেখলাম একটা পায়ের 5টা আঙুল, এত সুন্দর নখে নীল রং আর আলতা লাগানো, আর একটা আঙুলে একটা রিং লাগানো যা জলজল করছে। বুঝতে আর বাকি রইল না, এইটা একটা মেয়ের পা। শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেল। হালকা পানিতে পা রেখে সরানো যায় যে পানির চিহ্নটা, ঠিক তেমনি ওই মেয়েটার পা আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। আর মেয়েটার পায়ের আঙুলের চিহ্নটাও ওই বাথরুমের দরজার নিচে রয়েই গেল। আর সাথে সাথে ভাইয়ার ফ্রেন্ডটা, যে কিনা অস্বাভাবিক ছিল, সে স্বাভাবিক হয়ে গেল। আমি হাঁ করে তাকিয়ে আছি দরজার দিকে এক দৃষ্টিতে। ভাইয়ার হাত আমার শরীর স্পর্শ করায় আমি নিজেকে ফিরে পেলাম। ভাবতে লাগলাম, সবাই আছে তো এখানে? সবাই থাকা সত্ত্বেও আমি কি আবারও একা? আজও উত্তর জানতে পারিনি। কেন আপনাদের যদি কোনো উত্তর জানা থাকে জানাবেন। যারা শুনছেন বা শুনবেন, যদি কখনো আপনারা মাগুর পাড়াতে যান আর যে মেয়েটা কিভাবে মারা গেছে তা যদি বলেন, ঠিক সবাই আঙুল উঁচিয়ে দেখিয়ে দিবে সেই বাড়িটা। সবাই ভালো থাকবেন। আরো অনেক ঘটনা আছে, লিখে পাঠাবো। আমি বলবো যে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। আপনি এরপর লেখার পরে, আপনি নিজে লেখার পরে কয়েকবার একটু ঘটনাটা পড়ে নেবেন, তাহলে খুব সুবিধা হবে। যাই হোক, আমরা একটা ছোট বিরতি যাবো এবং বিরতির পরে তারপরে আমরা আবার অডিও ক্লিপ শুনবো। সুতরাং সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শ্রোতা এবং রাসেল ভাই, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনি ভালো আছেন। আমি চট্টগ্রাম থেকে রাসেল বলছিলাম, সেই অর্থে আপনার মিতা। আমি যে ঘটনাটি আজকে শেয়ার করব, এটা আমি এক্সপিরিয়েন্স করিনি, এক্সপিরিয়েন্স করেছে আমার মামাতো ভাই। তো ওর মুখ থেকে যেভাবে শোনা ঠিক ওভাবেই আপনাদেরকে বর্ণনা করছি। আমাদের নানার বাড়ি ফটিকছড়ি কোন গ্রাম সেটা উল্লেখ করছি না। ছোটবেলা থেকে আমরা নানা বাড়িতে খুব যেতাম, ঘুরতাম, ফিরতাম। তখন আমার নানি ওখানে অবস্থান করতেন এবং আমার মামারাও কিছু কিছু ওখানে অবস্থান করতেন। কিন্তু একটা পর্যায়ে এসে সবাই যখন বিভিন্ন এস্টাবলিশমেন্টে চলে গেল, সবাই যখন লেখাপড়া এবং অন্যান্য কাজে ব্যস্ত হয়ে গেল, মামার ছেলেরা, মামাতো ভাই বোনেরা সবাই যখন ব্যস্ত হয়ে পড়লো, তারা তখন যেরকম শহর কেন্দ্রিক হয়ে গেলেন। তো যার ফলশ্রুতিতে গ্রামের বাড়িতে যে বাড়িটি আছে ওটি খালি পড়ে থাকতো। তো গেল বছর 2016 সালে আমার মামারা সবাই মিলে গ্রামের বাড়িতে যায়, মামাতো ভাই বোনেরা সবাই মিলে যায়। যাওয়ার কারণটা ছিল পাশের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান চলছিল। তো সম্ভব একটা কিছু পোর্শন বিয়ে বাড়িতে খেতে যায় আর কিছু পোর্শন বাড়িতেই রয়ে যায়। বাড়িতে রয়ে যায় আমার ছোট মামি, তার ছোট ছেলে এবং আমার বড় মামার ছেলে, সে ক্লাস 10-এ পড়তো তখন। সেও থেকে যায় এবং আমার ছোট মামি থেকে যায়। তো তারা যখন বাসায় অবস্থান করছে তখন তারা বিভিন্ন রকম সাউন্ড শুনতে পায়। সাউন্ড বলতে পাশের রুমে ফ্যানের সুইচ জ্বালানোর শব্দ, আবার লাইট জ্বালানোর শব্দ, মোটরের আওয়াজ, যদিও মোটর নেই গ্রামের বাড়িতে, চুলার আওয়াজ, চুলায় কেউ যেন লাকড়ি ঢুকিয়ে দিচ্ছে এরকম একটা শব্দ। তো ওরা কিছুটা ভয় পেয়ে যায়। ভরকে গিয়ে ওরা তিনজনে একই রুমে অবস্থান করে এবং সেই রুম থেকে তারা চারিদিকে লক্ষ্য করতে থাকে কেউ কোনো দিকে আসছে কিনা বা কোনো দিক থেকে কিছু দেখা যায় কিনা। আমার মামাতো ভাই আমার খুব মিউজিক প্রিয়, সে মিউজিক শুনছিল মোবাইল ফোনে হেডফোন দিয়ে। হঠাৎ সে লক্ষ্য করে তার রুম থেকে সে ডাইনিং এর দিকে যখন তাকায়, সে লক্ষ্য করে একটা মহিলা ডাইনিং টেবিল ধরে আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে। আমি একটা কথা বলতে ভুলে গেছি, বিয়ে বাড়িতে বিয়ে হচ্ছে উপলক্ষে টেবিলের উপর বেশ কিছু মিষ্টি ছিল, যেগুলো বিয়ে বাড়ি থেকে এসছে। মিষ্টিগুলো থরে থরে সাজানো ছিল টেবিলের উপরে, বক্স হিসেবে ছিল। ওই মিষ্টির বক্স ধরে
ওই মহিলাটি একটি বাচ্চা সহ নিচ থেকে উপরের দিকে উঠতে থাকে। তো রাসেল ভাই বুঝতেই পারছেন, অজানা মহিলা সাথে বাচ্চা, রাতের বেলা, কি একটা ভয়াবহ পরিস্থিতি। আমার মামাতো ভাই আরেকটু খুঁটিয়ে লক্ষ্য করতে গিয়ে দেখে বাচ্চা মুখ বেয়ে দর করে রক্ত বেরোচ্ছে। ব্যাপারটা খুব ভয়ঙ্কর। আমার মামাতো ভাই চিৎকার করে ওঠে, সে ফেট হয়ে যায়। আশেপাশের লোকজন ছুটে আসে, ভাবে ডাকাত পড়েছে, কেউ দা শাবল হাতে সবাই ছুটে আসে, বিয়ে বাড়ি থেকে লোকজন ছুটে আসে। এটা আমার ছোট মামি দেখে যে বিষয়টি, আমার মামাতো ভাইয়ের চিৎকারে উনিও ফেট হয়ে যায়। এরপর এই ঘটনা শেষ। এরপর যেটি ঘটে, এই মিষ্টির বাক্সগুলো আর তারা নিজেরা খায় না, তারা এই মিষ্টিগুলো পুকুরে ফেলে দেয়। মজার ব্যাপার হচ্ছে পুকুরে মাছের চাষ করা হয় অবস্থ। 3 দিন পরে গিয়েও পুকুর ঘাটে গিয়ে দেখা যায় যে মিষ্টিগুলো যেভাবে ফেলা হয়েছে পুকুরে ঠিক ওভাবেই পড়ে আছে, এবং কোনো মাছ বা কোনো প্রাণী ওই মিষ্টিগুলো ছুঁয়েও দেখেনি। আর ওরা যেহেতু ভয় পেয়ে গিয়েছিল, আমার মামাতো ভাই বোনেরা সবাই, মামা সহ সবাই, ওরা সবাই একই গ্রুপে থাকতে শুরু করে সে কয়েকটা দিনের জন্য। এবং ওই সময় তারা যেটি করে সেটি হলো তারা একটি রুমে বসবাস করতে থাকে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু সার্চ করতে থাকে যে কেন হলো, ব্যাপারটা কি ঘটলো। দীর্ঘদিন যেহেতু ঘর লক ছিল, তারা একটা বিষয় খেয়াল করে যে একটি জানলার পাশে ভেতরের দিকে, জানলা যখন আমরা ঘরের ভেতর থেকে খুলবো তখন ভেতরের দিকে যেটা লেখা থাকে, ভেতরের দিকে যে অংশটি থাকে ওখানে লেখা রয়েছে ঘর ছাড়া, অর্থাৎ ঘরের ভেতর থেকে কেউ লিখেছে ঘর ছাড়া। বিষয়টি তাদেরকে আরো বেশি ভীতু করে তোলে ওই সময়ের জন্য। এছাড়াও আরেকটা বিষয় একটু বলা প্রয়োজন, সেটা হচ্ছে ধানের মৌসুম যখন আসে, ওনারা সবাই শহরমুখী হয়ে গেল। ধানের মৌসুমে তারা যায় গ্রামের বাড়ি, এবং প্রতিবারই তারা একটা জিনিস লক্ষ্য করে খুব ভালো করে, যে ভেতরের রুমে যেসব রুমগুলো তারা লক দিয়ে রেখেছিল প্রত্যেকটা রুমই তারা গিয়ে খোলা পায়, এবং শুধু বাইরের দরজার তালাটা লক পায়, এবং ভেতরের রুমের যতগুলো লক থাকে সবগুলো তার খোলা পায়। তো এটা এখনো রহস্যাবৃত। তো কখনো যদি আমি কোনো ভর্তি স্টিমের সন্ধান পাই, আমার ইচ্ছা আছে আমি গিয়ে দেখবো একবার যে ওই বাড়িতে কি আছে। সত্যি ওই বাড়িটা এখন হন্টেড অবস্থায় আছে। ধন্যবাদ রাসেল ভাই। Bhoot FM. The night comes alive with Gramophone. আমাদের আহমেদ বাবু ভাইয়ের কাছে একটা বড়সড় ঘটনা শুনে আসছিল। রাসেল ভাই, এই কাহিনীটা হচ্ছে আমাদের ঢাকারই মিরপুরের একটা অঞ্চল থেকে আর কি। তো ওইখানে আপনার একসময় কিছু মেয়ে ছিল, ওরা পড়াশোনা করতো আর কি, এই ধরেন 5-6 বছর আগে কাহিনী, ওদের নাম বলা যাবে না আর কি। তো পড়াশোনা করতো, ওরা ওখানে থাকতো একটা মেসের মতো করে আর কি, একটা প্রাইভেট বাসাকে ভাড়া করে ওরা স্টুডেন্টরা থাকতো। একবার ওদের মধ্যে একটা বান্ধবী আর কি, সে মানে ওখানে থাকতে থাকতে হঠাৎ করে ওর আচরণে কিছু পরিবর্তন আসে আর কি। আচরণগত পরিবর্তন বলতে যে মানে ও একটু চুপচাপ হয়ে যায়, সন্ধ্যার সময় একা একা ঘরের মধ্যে গেট লাগায়, হ্যাঁ কি মনে হচ্ছে যে সে পড়তেছে বা সামথিং লাইক দ্যাট। এরকম তো মানে মনে হচ্ছে যে কোনো একটা সে কোনো প্রার্থনা বা সামথিং করে আর কি, এরকম কিছু একটা। তো জিনিসগুলো সে করতে একদম ডাস্কে, মানে যখন নাকি আপনার সূর্য ডুবে যাচ্ছে গধূলির সময়টা, ঠিক মাগরিবের আগে, ওর সাথে ফ্রেন্ডরা এটা নিয়ে সন্দেহ করত যে কি করে ও, ব্যাপারটা কি। ও একদিন ওর বন্ধুদেরকে বলে যে আমি প্ল্যান চেট করতে চাই, তোরা কে আমার সাথে করবি, মানে পার্টিসিপেট করবি, আমি প্ল্যান চেট করবো। তো ফ্রেন্ডরা অনেকেই এটাতে আপনার আগ্রহ প্রকাশ করে, আবার অনেকে করে না। তো যাই হোক, তো ওরা এরকম একদিন করে প্ল্যান চেট করে। তো প্ল্যান চেট করার পরে যেটা হয়, যেটা অনেক মনে হয় সিলি, প্ল্যানচেটের ব্যাপারটাকে অনেকে সিলি মনে করে, আসলে জিনিসটা কাইন্ড অফ সিলি টাইপেরই মনে হয়, যে আউইজি বোর্ড নামে যে জিনিসটা নিয়ে ওরা করে কাজটা। তো ওই মেয়ের এই প্ল্যানচেট করার ধরনটা ছিল ডিফারেন্ট। সে মানে কিছু রিচুয়াল করে, যে রিচুয়াল গুলো আর কি ওই আউইজি বোর্ড টাইপের হয় না আর কি। তো যাই হোক, তো এরকম রুম অন্ধকার করে কিছু করে। তো করার পরে একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে ওরই মানে যে নাকি এটা মানে হোস্ট ছিল আর কি, ওরই মানে আপনার মানে একটু আচরণগত চেঞ্জ চলে আসছে, গলা ডিফারেন্ট, এবং সেই তখন বলা শুরু করে যে সে কেউ একজন তার উপর ভর করছে আর কি। আচ্ছা। তো বান্ধবীরা প্রথমে খুব ভয় পায়, এর মধ্যে থেকে একজন দুজন চলে যায় রুম থেকে। তো বাকিরা কথা বলার চেষ্টা করে, তার কাছ থেকে কিছু জিজ্ঞেস করে, সে উত্তর দেয়, এবং অনেকে দেখে অনেকের উত্তর মিলেও যাচ্ছে। আচ্ছা। তো এই পর্যায়ে যখন নাকি তারা জিনিসটা ভেঙে দেওয়ার চেষ্টা করে, ভয় পায় এবং বলে যে চলে যাও এসে, তো এক পর্যায়ে দেখা যাচ্ছে ঠিকই ওই জিনিসটা চলে যায় আর কি তার পেছন থেকে, এবং যখন চলে যায় ও বেহুশ হয়ে যায় আর কি, লুটায় পড়ে। তো এই ধরনের জিনিস কিন্তু অনেক সময় ওর যে প্রসিজারটা ছিল, যেটা শুনেছি রাসেল ভাই, এটা সাধারণত ওই যে অনেকে জিন আনে তাদের কিন্তু এই ধরনের প্রসিজারের মধ্যে দিয়ে যায়, অনেক মিলে যায় আর কি ব্যাপারটা। তো
যাই হোক, ও বেহুশ হয়ে যায়। যাওয়ার পরে পরদিন থেকে ও বেশ অসুস্থ হয়ে যায় এবং অসুস্থটা মানে খুব বিছানায় পড়ে যাওয়ার মতো অবস্থা। সে উঠতে পারে না বিছানার থেকে, আচরণগত চেঞ্জ এন্ড মানে অসুস্থতা ব্যাপক ভয় পেয়ে বসে এবং 2-3 দিনের মাথায় মানে খুব খারাপ অবস্থা। তো ওরা বলে যে তোমার বাড়িতে যোগাযোগ করে আমরা বাড়িতে দিয়ে আসি তোমাকে, তুমি এখানে থাকতে পারতেছো না। তো বাড়ির অ্যাড্রেস লিখে দেয় কোনোভাবে। তো ওই 5-7 বছর আগে তখন ইন্টারনেট কমিউনিকেশন এত ভালো ছিল না। ওরা বাড়িতে যোগাযোগ করে যে এরকম অসুস্থ আছে, তার মা বা সামওয়ান বলে যে তার তো তেমন কেউ নাই, মানে একজনই মা বা মানে মাই আছে, আর কেউ নাই আর কি এরকম। তো ওরা বলে যে এটাকে ওকে পৌঁছে দাও। তো ওদের ফ্রেন্ডদের মধ্যেই দায়িত্ব দেয় আর কি, যে তোমরা যদি পারো ওকে পৌঁছে দাও। আচ্ছা, তো জিনিসটা যেটা হয় রাসেল ভাই, ওই দিন রাতের বেলা ওর এক ফ্রেন্ড ওই বাইরে যায় ওই বাসার থেকে, ওই একা ছিল ওর সাথে। এখন বাইরে যেতেই হবে, কিছু জরুরি জিনিস দরকার আর কি, নিয়ে আসতে হবে। তো যখন বের হয় ওকে বাসায় রেখে যায়, বলে দেখে অনেক জ্বর। তো বলে যে তুমি থাকো, আমি আসতেছি, আমি বেশিক্ষণ লাগবে না। আচ্ছা। তো বাইরে যায়, বাইরে যাওয়ার সময় ধরেন বাসার থেকে হেঁটে কিছু দূর গেছে। তো রাস্তাটার বর্ণনা এরকম ছিল যে ডান দিকে একটা গলি গেছে আর বাম দিকে একটা গলি টাইপেরই জিনিস, কিন্তু সেখান দিয়ে মানুষ ময়লা আবর্জনা ফেলে আর কি, পুরো বেশ লম্বা একটা জায়গা। তো যখন ওখান থেকে পার হচ্ছে তখন বলতেছে যে তখন রাত বাজে 9টা মানে 9টা থেকে 10টা এরকম সময় আর কি। তো যাচ্ছে, হঠাৎ করে সে দেখে যে যে জায়গাটা ময়লা ফেলা হয় সেই জায়গায় একটা কালো ছায়ার মতো কিছু একটা, মানে বেশ উঁচু, ধরেন কুকুরের মতো হবে আকৃতি। তো দেখে সে মনে করেন যে একটু থমকায় যায় এটা, এবং দেখে সে যখন একটু থমকায় যায় পরে ভাবে ছায়াটা কিসের, ভেবে আবার একটু হাঁটে। এর মধ্যে দেখে যে ওই পাশ থেকে একটা মানুষ আসতেছে, মানুষটা একটা মহিলার মতো আর কি, মাথায় কাপড় দেওয়া বেশ। তো ও তখন ভাবে যে একটা মানুষ আসতেছে, ছায়াটা দেখে এতটা ভয় পায় না আর কি। তো সে হেঁটে যাওয়া শুরু করে মহিলাকে দেখে, মহিলার দিকেই। মহিলাটা ঠিক কাছাকাছি যখন আসে সে দেখে যে মহিলার চেহারার জায়গায় কিছুই নাই, পুরো অন্ধকার। আচ্ছা, পুরো অন্ধকার, এবং তখন বুক ঠেট করে ওঠে এবং সে ওই জায়গাটা হেঁটে পার হয়ে যায় দাঁড়িয়ে না থেকে। পাশ থেকে যাওয়ার সময় জাস্ট একটা বাতাসের স্পর্শ পায় এবং সে কেঁপে ওঠে আর কি। আচ্ছা। তো সে হেঁটে যায় যে তার যে দোকানে যাওয়ার দরকার, সেখানে যে সে কাঁপছিল বেশ সামনে যে, তো সে তার যা যা দরকার সেগুলো কেনাকাটা করে সে ফেরত আসে। বাসায় যখন আসে তখনই তার মধ্যে একটা কেমন ফিলিংস হওয়া শুরু করে। বাসায় আসে, বাসায় এসে বাসাটা কিন্তু ঠিক ওই যে জায়গাটার কথা বলছি তার থেকে 2-3টা বাসা পড়ি আর কি, 2-3টা বাড়ি পড়ি। আচ্ছা আচ্ছা। তো সেখানে যায়, সেখানে যে বাসায় যখন ঢুকে, বাসায় যে ঢুকে যায় কোনো সারা শব্দ নেই। যে ওই রুমে যায়, যে দেখে যে ওই আপনার মেয়েটা পড়ে আছে, মানে তার যে বান্ধবী সে পড়ে আছে এবং মানে কোনো নড়াচড়া নেই, শব্দ নেই। আচ্ছা। তো ও যে তাড়াতাড়ি বান্ধবীর কাছে যায়, দেখে ডাকা হাত দিতে দেখে যে শরীরটা বেশ মানে আপনার ডিফারেন্ট, ঠান্ডা হয়ে আছে। তো যতটুকু পালস দেখার চেষ্টা করে, দেখে পালস সে পায় না। হ্যাঁ, নাকে হাত দেয়, দেখে মনে সে বুঝতে পারে যে সে মারা গেছে বাইরে। আচ্ছা। তো তাড়াতাড়ি চেষ্টা করে আশেপাশে যাওয়ার এবং পাশের বাসার থেকে মানুষ ডাকার যেখানে মারা গেছে এরকম। তো ওই রাত্রেবেলায় গভীর রাতে ওদেরকে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যায়, দেখে যে সে মারা গেছে, মেয়েটা। আচ্ছা, বান্ধবীটা মারা গেছে। তো এটা নিয়ে ওদের মধ্যে বেশ আলোচনা হয়, এটা কাকে বলবে যে এরকম অসুস্থতায় মারা গেল, তারপর বাসায় নিয়ে যাওয়ার। তো ঘুরে ফিরে ওকেই ওই দায়িত্ব দেয় আর কি যাওয়ার জন্য, যদিও সে মেয়ে মানুষ, সে তো ওইভাবে যেতে পারে না। ওরা একটা এরকম আপনার ট্রাকের মতো ভাড়া করে মেয়েটার লাশটা দিয়ে দেয় এবং ওকে সাথে যেত। তো বলে যে ও ওই একটা যে গাড়ি, লাশের গাড়ির মতো যে গাড়ি, সে ওখানে গাড়ির মধ্যে করেই যায় ওখানে ওই মেয়েদের বাসায়। তো বলছে যখন গেছে তখন যথারীতি যেগুলো মানুষের কাছে শোনে যে গাড়ি মনে হয় ভারী, এগুলো সে মনে করে যাচ্ছে এগুলো হতে পারে এটা কাল কল্পনা বা সামথিং। তো গাড়ি নিয়ে ওই বাড়িতে চলে যায়। তো মানে একদম মনে করেন যে ওরা যেখান থেকে আসে জায়গাটা খুব একটা শহরে না, বেশ গ্রামের। আপনার বিদ্যুৎ খুব কম, সাপ্লাইজ কম, মানে ওরকম শহরে মানে একটা পুরো গ্রাম্য অবস্থা। এবং ওই অ্যাকচুয়ালি খরচও কিছু ছিল না, তার যে আপনার যে এই যে টোটাল যে খরচটা এটা তারাই কিন্তু মোটামুটি ম্যানেজ করছে বন্ধুরা। আচ্ছা। তো ওই বাসায় যখন যায়, বাসায় যে তার বাড়ি খুঁজে বের করে, তাদের বাসার মধ্যে যে সত্যি তার মাকেই পায় শুধু। তো মা তো অনেক কান্নাকাটি করে লাশটা নিয়ে আসে, কিন্তু যখন পৌঁছেছে তখন অলরেডি রাত হয়ে গেছে। ওরা খুব একটা মানে অ্যারেঞ্জমেন্ট করতে পারে নাই ওই মানুষ যে নিয়ে যাবে সেই, যেহেতু লোক বল নাই। তো মাটা কান্নাকাটি করতেছে। তো বান্ধবীটা দেখছে যে ওই অবস্থায় ওই গাড়ির সাথে ফেরার মতো অবস্থা তার নাই। তো গাড়িটাকে ছেড়ে দিয়ে সে ওখানে থেকে যায় রাতের বেলা। তো জিনিসটা হচ্ছে রাসেল ভাই, যখন রাতের বেলা ওই লাশটা নিয়ে ওই বাড়িতে আছে, তখন গভীর রাতে মনে হচ্ছে যে বাসার আশেপাশে যে কারা ঘুরঘুর করতেছে। আচ্ছা। মানে মনে হচ্ছে মানুষ, একদল মানুষ, শব্দ পাওয়া যাচ্ছে এরকম। হ্যাঁ, মনে হচ্ছে যে একদল মানুষ আছে আশেপাশে। আচ্ছা। তো ওর মা তো ভয় পেয়ে যায় এবং মাটা মানে বেশ ভয় পায়, এবং বান্ধবীটাও দেখে জানলা দিয়ে উকি দিয়ে দেখে কোথাও, কিন্তু কারো দেখা পাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যে অনেক মানুষ আছে এখানে। এবং এরকম চলতেছে। কিছুক্ষণ পরে এক পর্যায়ে তাদের যে মেন সদর দরজা আর কি, যে বাসাটার ভেতরে তারা আছে, ওইটার কাছে গড় 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 শব্দ হচ্ছে কুকুরের মতো, জাস্ট লাইক একটা কুকুর যদি গড় গড় করতে থাকে এরকম।
তো হয়তো অনেক ভয় পেয়ে যায় তারা, যে মানে কি মানে ব্যাপারটা কি, এরকম কি হচ্ছে, একটা লাশ নিয়ে বসে আছি এবং ঘরের মধ্যে টেক কেয়ার করার কিছু নেই, এরকম অবস্থায় তখন ওর মা বলে আচ্ছা তুমি ভয় পেও না, আমি দেখতেছি, আমি সামনে যাই। তো তার মেয়ের লাশ সে গেছে সামনে। তো যখন ও মানে যায় মাটা এখানে, ও বান্ধবীর পাশে বসে আছে এবং তখনও তারা কিন্তু জাস্ট একটা কাপড় দিয়ে ঢেকে রাখছে, মানে এখন পর্যন্ত তাকে ওই যে গোসল করায় বা শেষকৃত্য যেটা করে সেটা কিন্তু করতে পারেনি তখন। তো এই পর্যায়ে হঠাৎ করে ফিরে এসে দেখে যে মানে বসে বসে দেখে বান্ধবীর হঠাৎ করে মাথার কাপড়টা সরানো এবং তার দিকে তাকায় আছে ড্যাব ড্যাব করে বান্ধবীটা। তো প্রচন্ড ভয় চিৎকার করে ওঠে, চিৎকার করে এসে পরে ওর মা আসে আবার দৌড় দিয়ে এসে দেখে যে মানে আর কি ওরকম আছে, চোখ তাকায় আছে, সামহাউ চোখ কিভাবে খুলছে কি উনোস। তো যাই হোক, পরদিন সকালবেলা ওদের হুজুর নিয়ে আসে, মৌলানা নিয়ে আসে, যিনি আর কি সৎকার করবেন আর কি। তো তিনি ওই এসে আসার পর দেখে লাশটা, দেখে বলে যে তো শেষকৃত্য করা লাগবে এবং মহিলাদেরকে নিয়ে আসে যারা গোসল টোসল করায়। কিন্তু বলে তার আগে একটা কথা বলি, আপনার মেয়ে এমন কিছু জিনিস করতো যেটা খুব মানে ফরবিডেন ছিল বা এটা মানে খুব খারাপ ছিল, যে নিষিদ্ধ কাজ, যেটা আর কি আপনার লাইক ব্ল্যাক ম্যাজিক টাইপের, কুফরি কালাম টাইপের যেটা করতে, এবং এটার কারণেই কিন্তু তার এই সর্বনাশগুলো হচ্ছে, উল্টাপাল্টা ভাবে সে করে, খুবই মানে বাজে একটা জিনিস। এবং তাকে ওই হুজুর বলে যে আপনাদের এখন কিছু করার নেই, যেটা হচ্ছে দোয়া করতে পারেন তার জন্য, সে যদি ঠিক মতো চলে যেয়ে থাকে তাহলে হয়তো সেটা সে ক্ষমা পাবে, আর যদি ঠিক মতো যাওয়ার পরে না পায় তাহলে সেটার বিচারক না হবে। তবে আপনাদের কিন্তু মানে আপনার মেয়ে যেগুলো করতো সেই জিনিসগুলো আপনাদের জ্বালাবে। তো পরদিন তার সৎকার করা হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে রাসেল ভাই, মেয়েটা যেটা ওর বান্ধবী যেটা ছিল, সে যখন ফিরে যায় সে বলে যে এরপর থেকে প্রায় ওই যে জায়গাটা দিয়ে রাস্তা দিয়ে পার হয়েছে বেশ কিছুদিন, মানে সে বলে হোস্টেলটা ছেড়ে দেয় সৎকারের পরে, সৎকারের পরে ওই হোস্টেলটা পরে তারা ছেড়ে চলে যায় আর কি। হ্যাঁ, কিন্তু যে কয়দিন ছিল বলে ওই জায়গা দিয়ে হাঁটতে গেলে সে ছায়া এবং ওই মহিলাকে তারা দেখতো ওখানে। আচ্ছা, ওই যে কাপড় মাথার মধ্যে মুখ চেহারা দেখা যায় না, সেটাকে সে দেখতো, এবং সে ওই বাসার ওই পাশ থেকে যাওয়াই বন্ধ করে দিয়েছিল পরে। এবং মানে একটা মানে খুবই একটা হরিফিক জায়গা, সে একটা বর্ণনা দিচ্ছে একটা রাস্তার, বাট বলতে যাচ্ছি না এটা। ওকে, ঠিক আছে, নো প্রবলেম, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা পিকচার একটু আগেই আপলোড করলাম আপনাদের জন্য, যেই পিকচারটা আমাদের এখন যে স্টোরিটা, সেই স্টোরিটার পিকচার, এবং সেই স্টোরিটার সাথে আমরা পেয়েছি উই গট অল দিস পিকচার্স ফ্রম ফাহাদ। ফাহাদ যে ঘটনাটা লিখছেন সেটা তিনি যেভাবে লিখছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, মাসুম ভাই, and all other listeners of Bhoot FM, wishing you all a very happy Eid Mubarak, এবং তিনি লিখেছেন যে hope you are well, এবং তিনি বলছেন it's Fahad back again from Auckland, এবং তিনি বলছেন যে I'm going to share a true story which is still a big hue and cry of a small Kiwi town named Milton. As you know, যে নিউজিল্যান্ড হচ্ছে ওয়ার্ল্ডের one of the most beautiful country, আর এখানে সাউথ আইল্যান্ডের প্রতিটা সিটিজ, টাউনস এবং সাবার্বস সব যেন একটা আর একটা সাথে সৌন্দর্যের পাল্লা দিয়ে চলে। আধুনিকতার সর্বোচ্চ ছোঁয়া কিন্তু এর মাঝে আমরা কেউ এর মানে সৌন্দর্য, আমরা কেউ এর অন্ধকারের কথা চিন্তা করতে পারি না। আমার নিজের প্রত্যক্ষ করা দিনের অনেক প্রাণবন্ত শহর ও রাত 8টার পর নির্জন চুপচাপ হয়ে যায়। আসল ঘটনায় আসা যাক। মিল্টন সাউথ আইল্যান্ডের অন্যতম ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সিটি, এবং এটা জাস্ট এখানে 2000 লোকের বসবাস। ঘটনাটি হলো মিল্টন উল মিল, যেটা কিনা হন্টেড এবং ক্রাইম সাইটস এর জন্য অ্যাবান্ডেন্ট এখন, এবং এটি আমার কালেক্টেড ঘটনা, আমি ঘটনাটি কালেক্ট করেছি। এই মিলের এক সময়ের ওয়ার্কার জন রবার্টস এর ছেলে উইলিয়াম রবার্টস, এবং সে ওই মিলে জব করেছিল, হু ইজ নাও অ্যাবাউট 65 years old। 1897 মিলটা তৈরি করা হয়। তারপর থেকে খুব ভালো মতোই উল তৈরি করা হয় এবং খুব ভালো পজিশনে যেতে থাকে সেই কোম্পানিটি। বাট বিপত্তি ঘটে 1901 সালে, জাস্ট 4 বছর পরে। এই মিলটা তৈরি হওয়ার 4 বছর পরে ইট ওয়াজ কমপ্লিটলি ডিস্ট্রয়েড বাই আ ফায়ার, যেখানে অ্যারাউন্ড 75 জন অর্থাৎ 75 জন কর্মচারী পুড়ে যায় এবং পুড়ে তারা মারা যায়। তারপর সব
প্রতিবন্ধকতা কাটিয়ে 1902 সালে মাত্র 1 বছর পর তারা আবার সেটা নতুনভাবে চালু করে এবং মিনিমাম রেঞ্জে কাজ শুরু হয়ে যায়। বাট তখন থেকে ওয়ার্কাররা অনেক কমপ্লেইন করতে থাকে, খুব শার্প স্ক্রিমিং, অর্থাৎ চিৎকার আসতো, ফোটা ফোটা রক্তের ছাপ ওয়ালে থাকতো এবং মেশিনেও ফোটা ফোটা রক্তের ছাপ দেখা যেত। যেমন একজন ওয়ার্কারের মতে তখন 1940 সালে উল পাইলিং করতো সে, এবং একদিন নাইট শিফটে কাজ করছিল সে, এবং সে দেখতে পায় যে অন্ধকার একটা মেশিন হঠাৎ চলতে শুরু করেছে। বাট ওই সময় ওই দিন আর কেউ ছিল না মিলে। প্রথমে সে ভাবলো হয়তো যান্ত্রিক ত্রুটি, সে ওইটা চেক করতে যায়, গিয়ে দেখতে পায় কেউ একজন মেশিনের দিকে ঘুরে উল পাইলিং করছিল, এবং লাইটের মৃদু আলোয় সে বুঝতে পারে যে কোনো একজন যার পরনে কিনা 19 শতাব্দীর কোনো একটা ড্রেস পরা, এবং সে উল পাইলিং করছে। এবং যখন সে কাছে যায় ডাক দেওয়ার জন্য, এমন সময় অবয়বটা মাথা ঘুরিয়ে নেয়, এবং এরপর যা দেখতে পায় সেটা সে দেখার জন্য সে নিজেকে কন্ট্রোল করতে পারেনি। সে দেখে যে ঝলসানো মুখের একজন মানুষ, যার কান দিয়ে কালো কালো রক্ত বের হচ্ছে। এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং চিৎকার করে সেখান থেকে পালিয়ে যায়, এবং কিছু একটা সাথে তার ধাক্কা লাগে এবং সে অচেতন হয়ে পড়ে। তার পরের দিন সকালে অন্য ওয়ার্কাররা তাকে এসে বাঁচায় এবং তাকে উদ্ধার করে আর কি। আরেকটা ঘটনা হচ্ছে, এখানে একজন ওয়ার্কার, তার মাথায় লুমিং মেশিন, যেটা লুম, সেটা থ্যাতলানো অবস্থায় পাওয়া যায়, মাথা থ্যাতলানো অবস্থায় পাওয়া যায়, এবং কোনো কারণ অথবা কোনো শত্রুতা ছাড়াই এরকম একটা ঘটনা ঘটে যায়। এবার আসা যাক যার থেকে ঘটনা কালেক্ট করেছি তার ঘটনায়। তার মতো করে বলছি, তখন 1980s দিকে আমরা মিল ওপেনিং এবং ক্লোজিং এর দায়িত্ব দেওয়া হয়েছিল। এমন একদিন রাত 8টায় কাজ শেষ হওয়ার পর জাস্ট দরজা বন্ধ করে বের হব, এমন সময় ভেতর থেকে লুমিং মেশিনের সাউন্ড পাই, এবং এটা জাস্ট এমন, তখন আমার সাথে 2জন এমপ্লয়ি ছিল, এন্ড তারাও শুনতে পায়, আমি একা না। ফার্স্টে আমি তাদের বললাম যে হয়তো কোনো একটা ভুল হচ্ছে, হয়তো আমরা মেশিনগুলো শাটডাউন করতে ভুলে গেছি। বাট তারা বলল যে দে আর নট। দেন চেক করার জন্য আমরা ভেতরে গেলাম, এবং 3জনই দেখলাম একটা মেশিন অপারেট করা হচ্ছে উইদাউট এনিওয়ান। সো ইলেকট্রিক প্রবলেম ভেবে জাস্ট মেশিনে সুইচ অফ করলাম, এন্ড ইনস্ট্যান্টলি 3জনই শুনতে পাই কেউ একজন বলছে রান অ্যাওয়ে, রান অ্যাওয়ে। ওই মুহূর্তে খুব ভয় পেয়ে যায় আমরা 3জনই। তারপর কয়েকজন থেকে সবাই একটু সাহস সঞ্চয় করে সবাই বের হয়ে আসি। 1962 সালে অ্যালায়েন্স টেক্সটাইলস বিজনেসটা টেক ওভার করে, এবং তারা প্রিভিয়াস ওয়ার্কারদের নতুন কন্ট্রাক্ট অফার করলে বেশ কিছু ওয়ার্কার রিফিউজ করে, এন্ড তাদেরকে একটা রুমে লক করে রাখা হয়েছিল আনটিল দে সাইন, এন্ড তারা এগ্রি না করে ততক্ষণ পর্যন্ত। এন্ড এরপর আর এর জন্য লং প্রোটেস্ট হয়েছিল, এবং ওল্ড এমপ্লয়িজরা প্যারানর্মাল জিনিসপত্র দেখতে পেত এবং অনেক কমপ্লেন করতো। 1999-এ এই মিল অ্যাবান্ডন ঘোষণা করা হয়। এই ছিল আমার কালেক্ট করা ঘটনা অ্যাবাউট মিল্টন উল মিল। ঘটনাটা যার থেকে কালেক্ট করেছি সে তার নিজের ড্যাডের উইটনেস, এন্ড তার কথা ট্রাস্টওয়ার্দি, এন্ড আমার কাছে মনে হয়েছে, লেগেছে আমার সেরকমই। এন্ড লোকেশন কন্ডিশন বোঝানোর জন্য কিছু পিকচার্স দিলাম। স্টুডিওতে যে শেয়ার করা পসিবল না, তাই ভালো লাগলে পড়ে শোনাবেন। ওয়ান্স এগেইন ঈদ মোবারক টু অল। আল্লাহ হাফিজ। ফাহাদ ঈদ মোবারক, এন্ড আপনাকে চমৎকার এই ঘটনাটি শেয়ার করার জন্য অনেক 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 ধন্যবাদ। আমরা আবারও ছোট্ট একটা বিরতিতে যাবো, এবং বিরতির পরে আমরা আবারও অডিও ক্লিপে ফিরে যাবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। হ্যালো রাসেল ভাই, আমি কাইফ খান ফ্রম জার্মানি। আমি এখানে ছোটবেলা থেকে আছি, তাই আমার বাংলা বলতে একটু সমস্যা হয়, তাই আমি সবার কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কারো আমার বাংলা বুঝতে সমস্যা হয়ে থাকে। তো আমি ঘটনা যাওয়ার আগে কিছু কথা বলে নিই। আমি থাকি জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে। আমার এখান থেকে জার্মানির রাজধানী বার্লিনে যেতে গাড়ি দিয়ে লাগে 6 ঘন্টা, আর বাস অথবা ট্রেনে যেতে লাগে 7 থেকে 8 ঘন্টা। আর যারা ইউরোপে থাকে তারা সবাই জানে
জানে যে এখানকার হাইওয়ে পাশে ফর স্মোকিং অ্যান্ড ইমার্জেন্সি টয়লেটের জন্য একটি প্লেস রাখা হয় যেখানে মানুষ সিগারেট ধূমপান করতে পারে অথবা টয়লেটে যেতে পারে। সো আমি এখন ঘটনায় যাই। ঘটনাটি আমার সাথে কয়েক মাস আগেই ঘটেছে। আমার জার্মানির রাজধানী বার্লিনে যাওয়ার জন্য ইমার্জেন্সি একটি কাজ পড়ে। সো আমি একটি বাসে রাত 10:30টার সময় বার্লিন যাওয়ার জন্য রওনা হই। আমার এখান থেকে কাসেল নামক একটি শহর আছে, সেখানে বাসটি প্রায় রাত 2টার সময় সেখানে গিয়ে থামে প্যাসেঞ্জার নেওয়ার জন্য। তখন সেখানে অলরেডি বাসের মধ্যে তখন সবাই ঘুমাচ্ছিল। তো সো কাসেল থেকে তত বেশি প্যাসেঞ্জার নেয়নি, কয়েকজন মানুষকে নেয়। আর বাসের সবগুলো সিটি প্রায় খালি ছিল বলতে গেলে। তো আমি তখন আমার সাথে বাসের মধ্যে একটা মেয়ে এসে বসে আমার পাশে। আমি জানলার সাথে ছিলাম, মেয়েটি আমার পাশে এসে বসে। মেয়েটি ড্রেস আপ ছিল অনেক আগের, আর মেয়েটিকে দেখে আমি অবাক হয়ে যেহেতু, কারণ মেয়েটার ড্রেস আপ ছিল অনেক আগের আর মেয়েটি পুরা ধুলো মাখা ছিল, লাইক অনেক দিন যদি কেউ গোসল না করে থাকে এরকম। দেন আমি তত কিছু মনে করিনি, জাস্ট কিছু মনে করলাম পুরো বাসের মধ্যে সিট খালি আছে, তো আমার সামনে এসে আমার সাথেই বসলো। একটু মনে মনে খুশি হয়েছিলাম বলতে গেলে। দেন পুরো বাসের মানে পুরো রাস্তার বাকি রাস্তার মধ্যে উনি আমার সাথে একটা কথাও বলেনি। দেন রাত 3:30টার সময় একটি হাইওয়ের সামনে আমাদের বাসটা থামে ফর ব্রেক, স্মোক অথবা টয়লেটে যাওয়ার জন্য বাসে থামানো হয়। 10 মিনিটের ব্রেক দেয়। আমি তখন নামতে চাই। নামার সময় আমি মেয়েটাকে বলি যে আমি কি একটু নামবো, প্লিজ আমাকে একটু জায়গা দেন। তো মেয়েটা বলে আমিও নামবো এখন এখানে। দেন আমি বলি ওকে। আমি কিছু মনে করি না, আমিও নামি, মেয়েটাও নামে। আমি দেখি মেয়েটা নামে, নামার পর আমি টয়লেটে যাই। ফার্স্টে আগে টয়লেটে যাই। টয়লেট করে আমি যখন বের হই তখন আমি মানে একটু অবাক হই যে মেয়েটা আমার টয়লেটের ডোরস থেকে 1-2 হাত সামনে মেয়েটা আমার জন্য অপেক্ষা, এরকমই লাগতেছে আমার জন্য মেয়েটা আমার জন্য অপেক্ষা করতেছে, সেখানে দাঁড়িয়ে আছে। আমি দেখলাম বাসের মধ্যে বাস থেকে হেল্পার ড্রাইভার নেমেছে, আর 2-3 জন নামছে, আর বাকি সবাই ঘুমাচ্ছে বাসের মধ্যে। দেন আমি মেয়েটাকে আমি কিছু না বলে সামনে চলে যেতে চাই। তখন মেয়েটা আমাকে পিছন থেকে বলে এক্সকিউজ মি, শুনেন। আমি মানে জার্মান ভাষা বলে এক্সকিউজ মি, শুনেন একটু। আমি বলি ইয়েস বলেন। বলে আপনাকে আমার মানে একটু মোটামুটি ভালো লাগছে, আপনি কোথা থেকে আসছেন, আমার সাথে একটু কথা বলে। আমি বলি আই এম ফ্রম বাংলাদেশ। দেন এইভাবে একটু কথাবার্তা বলতে বলতে মেয়েটাকে জিজ্ঞেস করে আপনার নাম কি। মেয়েটা আমাকে বলে ওনার নাম জোফিয়া, এরকম লাইক সামথিং। দেন একটু কথা বলতে বলতে আমি একটা সিগারেট ধরাতে যাই, মানে আমি যেহেতু একজন স্মোকিং করার জন্য সিগারেট ধরাতে যাই। ঠিক তখনই মেয়েটা আমাকে বলে প্লিজ আমি সিগারেটটা ধরেন না, আমি সিগারেটটা পছন্দ করি না। তো আমি তখন মেয়েটাকে রেসপেক্ট দেখাতে আমি সিগারেটটা মানে ধরাইনি। দেন মেয়েটা আমাকে বলে চলুন আমরা একটু হাতাহাতি করি। আমি তখন একটু মানে অনুভব করি, কারণ এখন যেহেতু জার্মান মানে পুরো ইউরোপে সামার সিজন চলছে, তো এখানে প্রচন্ড মানে ভালোই গরম বলতে গেলে। তো আমি যখন বাস থেকে নামি তখন আমার কাছে ভালোই গরম লাগতেছিল, কিন্তু মেয়েটা আসার পরে আমার মাঝে কেমন একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছিল, জানি না কেন। মানে তো আমি তত কিছু আর খেয়াল মনে করি না। আমি ভাবছি এটা একটা বন জঙ্গলের এলাকা, সামনে কোনো মানব বসতি নেই হাইওয়ের সামনে, সো লাগতে পারে রাত যেহেতু। আমি এটাকে কোনো কানে দেই না, মানে আমি তার তখন কোনো কিছু মনে করি না। দেন মেয়েটা আমাকে বলে চলো আমরা একটু দিকে যাই, মানে একটু মানে বাস থেকে একটু দূরে উনি নিয়ে যেতে চাচ্ছিল আমার সাথে কথা বলতে বলতে। আমি বলি না, বাসের মধ্যে বাস তো ছেড়ে দেবে একটু পরে। বলে না, ছাড়বে না, কারণ ওনারা দেখছে আমরা নেমেছি আর আমাদের ছাড়া ওনারা যাবে না, অ্যালাউন্স করবে আমাদের জন্য। আমি বলছি ওকে ঠিক আছে। কথা বলতে বলতে মেয়েটার মানে কথাগুলি আমার প্রচন্ড ভালো লাগতেছিল। মেয়েটার কথাগুলো এক কথায় আমি মগ্ন হয়ে শুনতেছিলাম মেয়েটার কথা, আমিও কথা বলতেছিলাম। আমি বেশি সময় মেয়েটার কথাগুলি শুনছি। আমি আর মানে এত ভালো লাগতেছিল মেয়েটার কথাগুলি আমার সাথে। আমি জানি না কি কথা বলতেছিলাম আমি, কিন্তু আমি জাস্ট মেয়েটার কথা শুনেই যাচ্ছিলাম। আর এরকম এক পর্যায়ে এরকম মানে কয়েক মিনিট পরে আমি মানে আচমকা মানে আমাকে পিছন থেকে কেউ ধরে, আচমকা পুরো চমকে উঠে আমি আর পিছন থেকে আমার যে কি হেল্পারটা আমাকে ধরছে, পিছন থেকে আমার কাঁধে ধরছে, ধরে বলে কি আর ইউ ক্রেজি। আমি বলি আমি কি করছি, মানে লোকটা মানে হেল্পারটা আমাকে প্রায় গালাগালি শুরু করে দিয়েছে যে আপনি কি মরতে যাচ্ছেন এরকম। আমি বলি আমি কি করছি, বলে কেন আপনি হাইওয়ের সামনে যাচ্ছেন, আপনি কি মরতে চান। আমি বলি না, আমার সাথে তো আসছে, আমরা তো কথা বলতেছি। বলে কি আছে আপনার সাথে। দেন আমি মানে পিছনে ঘুরে, রাসেল ভাই বিশ্বাস করেন, পিছনে ঘুরে দেখি কেউ ওখানে ছিল না। মানে আমার মানে পিছনে ঘুরে দেখি আমি যে মেয়েটার সোফিয়ার সাথে এসেছিলাম এখানে কথা বলতে বলতে, সোফি এখানে ছিল না, এখানে কেউ ছিল, নোবডি ওয়াজ দেয়ার, কেউ ওখানে ছিল। আর প্রচন্ড ভয় পেয়ে যায়, মানে তখন হেল্পার আমার প্রচন্ড গালাগালি শুরু করে দিছে। ওনার চিল্লাতে বাসের মধ্যে সবাই এক প্রকার জেগে গেছে, সবাই মানে হাসতেছিল। মানে আমার নিজের মাঝে খারাপ লাগতেছিল এসব দেখে। অনেকে মানে কয়েকজন
বললো পুলিশ কল করার জন্য, কারণ এটা নাকি আমি সুইসাইড করার জন্য আসছি, এরকম একটা আমার মানে সুইসাইড করার জন্য আমার ইচ্ছা, এরকমের জন্য। আমি বলি না এভরিথিং ইজ ওকে। দেন আমি ওই যে হেল্প ছিল, ড্রাইভার ছিল, সবাইকে বলি, কিন্তু তারা কোনোভাবে আমাকে বিশ্বাস করে না। দেন আমি সেই বাসের মধ্যে করি, বার্লিন শহরে যাই। দেন আমি তাদের কাছে দেখতে চাই যে আমাকে ভিডিও ফুটেজটা দেখার সিসি ক্যামেরা থেকে। দেন ওনারা আমাকে দেখায় রাসেল ভাই আচমকা সত্য একটা ঘটনা যে আমি মানে বিলিভ করুন, আমি সিসি ক্যামেরা স্পষ্ট দেখতে পাই আমার সাথে মানে কাসেল থেকে যে কজন উঠেছে সেখানে সেই মেয়েটা ছিল না। ইভেন আমার সাথে যে মেয়েটা বসেছিল আমার সাথে ভিডিওতে দেখা গেছে সেখানে কেউ ছিল না আমার সাথে। দ্যাটস মিনস আমি সম্পূর্ণ একা ছিলাম সিটটার মধ্যে, আমি 2 সিটের মধ্যে, আমার সাথে কেউ বসে নাই। ইভেন আমি যখন বাস থেকে নামি ওই ব্রেক নেওয়ার জন্য, মানে ব্রেকের সময় যখন নামি তখন সেখানে কেউ ছিল না, মানে আমার সাথে কেউ নামে নাই। আমি নিজেও জানি না আমি কেন, আমার সাথে কে ছিল অথবা কেনই বা এই মেয়েটি আমাকে মৃত্যু মুখে ঠেলে দিতেছিল। দেন আমি বার্লিন থেকে আমার কাজ শেষ করে বার্লিন থেকে আমি আমার শহরে আসি। ফ্রাঙ্কফুর্টে আসার পরে একজন পাকিস্তানি ইমামের কাছে যাই। তিনি ইমাম আমাকে ফু দিয়ে দেয়, বলে এটা তোমার এটা যা হয়েছে ভুলে যাও, এটা জার্মানি, এখানে অনেক কিছু থাকতে পারে আছে, তো এটা ভুলে যাওয়াই ভালো। কিন্তু রাসেল আমার কাছে এখনো মানে আমি ভুলতে পারিনি, এটা আমার লাইফে একটা মেমোরেবল একটা স্টোরি হয়ে থাকবে সারা জীবন, যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। আমি নিজেও জানি না কেন আমার সাথে এরকম একটা ঘটনা ঘটলো, কেনই বা মেয়েটা আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল। কারণ হাইওয়ের মধ্যে যদি আমি আরেকটু পা বাড়াতাম আমার নিশ্চিত মৃত্যু ছিল। আমি নিজেও জানি না, আমার কাছে কোনো অ্যান্সার নেই। আপনাদের কাছে কোনো অ্যান্সার জানা থাকলে প্লিজ আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো যাই হোক, আমরা নেক্সট স্টোরিতে যাই। এটা একটা ইমেল, সেই ইমেলটা আমরা পড়বো এবং এই ইমেলটা আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন। যেভাবে পাঠিয়েছেন সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি আবির আহমেদ নিউ ইয়র্ক থেকে লিখছি। আজ আমি আমার জীবনের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। বুঝতেই পারছেন আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না, তাই ভালো লাগলে পড়ে শোনাবেন। 2012 সাল থেকে ভূত এফএম এর নিয়মিত শ্রোতা, কিন্তু সময়ের অভাবে এবং দিনের বেলায় ভূত এফএম হওয়ায় অনেক সময় লাইভ শোনার সুযোগ হয় না। যাই হোক, আজ অনেক দিন যাবৎ ঘটনাটি পাঠাবো ভাবছিলাম, কিন্তু সময়ের অভাবে হচ্ছিল না। আজ সুযোগ করে পাঠালাম। আমি যে ঘটনা শেয়ার করব জানি না আপনাদের কাছে কেমন লাগবে, কিন্তু আমার সাথে যা হয়েছে তা আমি ছাড়া কেউ বুঝবে না, আর কাউকে বোঝানো সম্ভব না। আজ পর্যন্ত আমি এই ঘোরটা কাটিয়ে উঠতে পারিনি। আজও আমার প্রতিনিয়ত এই ঘটনাটি আমাকে ভাবায়। আমি আমেরিকায় 2014 জুলাইয়ে এখানে আসার পর আমার পরিচিত তেমন কেউ ছিল না। অনেক কষ্টের পর নিউ ইয়র্ক সিটিতে এখানকার একটা বেশ নামকরা রেস্টুরেন্টে আমি চাকরি পাই। সঙ্গত কারণে আমি নামটা বললাম না, যদিও পজিশনটা প্রথমে ভালো ছিল না আমার, কিন্তু পরবর্তীতে আমার কাজের দক্ষতা দিয়ে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদটা পেয়ে যাই এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদটা পেয়ে যাই এবং রেস্টুরেন্টের যিনি ম্যানেজার ছিলেন তার সকল হিসাব নিকাশ দেখাশোনার কাজে সাহায্য করাই ছিল আমার ডিউটি। রেস্টুরেন্টের প্রতিদিনকার হিসাব নিকাশ যা হতো ছিল কাউন্টারের একজনের। তিনি প্রতিদিনের বিল তৈরি করে ম্যানেজারের হাতে দিতেন, আর আমি ম্যানেজার সেগুলো হিসেব করে রেখে যেতাম। কাউন্টার রুমের একটু বর্ণনা দিই। রেস্টুরেন্টের মেইন ডোরটা ছিল সোজা লেফট সাইডে। রেস্টুরেন্টের ভেতরের টেবিল ইত্যাদি মানুষের বসার জায়গা, দুই পাশে টেবিলের মধ্য দিয়ে আবার চলাচলের জন্য ছোট রাস্তা এবং সেই রাস্তা এবং রাস্তাও আছে, এবং সেই দিক দিয়ে একটু সামনে এগিয়ে এলে আবার বামে হলো কাউন্টার রুম, যা বাইরের কারো চোখে পড়ার মতো না। প্রতিদিন আমি যখন রেস্টুরেন্ট থেকে বাসায় যেতাম তখন যাওয়ার সময় রেস্টুরেন্টের সবকিছু দেখে যেতাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, কিন্তু তখন পর্যন্ত আমার কাউন্টার রুম দেখা হয়নি, কারণ কখনো যাওয়ার প্রয়োজন হয়নি। আমার ডিউটি ছিল দুপুর 12টা থেকে রাত 11টা পর্যন্ত। কাউন্টারে বিল তৈরি করতেন যিনি, তিনি রাত 10টার সময় ম্যানেজারের হাতে বিল দিতেন। আমি পরে রাত 10:30টার দিকে ম্যানেজারের রুমে গিয়ে হিসাব নিতাম। এই জন্য কাউন্টারের লোকের সাথেও আমার পরিচয় হয়নি। এভাবে প্রায় 1.5 মাস কেটে যায়। একদিন রাতে ম্যানেজার আমায় ওনার রুমে একটু তাড়া আছে বলে একটু তাড়াতাড়ি চলে যান এবং আমাকে সবকিছু বুঝিয়ে দিয়ে যান। আমি সবকিছু ঠিকঠাক মতো দেখে ম্যানেজারের রুমে ফিরছিলাম, তখন আমি শুনলাম কাউন্টারের রুম থেকে কিসের যেন আওয়াজ আসছে, লাইক কেন কোন বইয়ের পাতা উল্টালে যেরকম হয় সেরকম আওয়াজ। আমি কাউন্টারের রুমে গেলাম। এই প্রথম দেখলাম কাউন্টার রুমের যে অবস্থা প্রায় আমাদের দেশের গুদাম ঘরগুলো যেমন হয় সেরকম। ভাবলাম এখানে বসে লোকগুলো কি বিল তৈরি করে কিভাবে।
দেখলাম সেখানে একজন লোক চেয়ারে বসে টেবিলের ওপরে কি যেন লিখছে। আমি ওনার কাছে গেলাম, দেখে মনে হলো 25-26 হবে বয়স। আলাপ আলোচনার পর জানতে পারলাম যে স্টিভেন জেমি, তিনি একজন আমেরিকান এবং আমার নিউ ইয়র্কে তার বাসা, আর এখানে কাউন্টারে তিনিই বিল তৈরি করেন। ওনার সাথে কথা বলে বুঝতে পারলাম খুবই ফ্রেন্ডলি, কিন্তু আমার পরিচয় দেওয়ার আগে তিনি বললেন, আই নো ইউ আবির, রাইট? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আমরা তো কোনো সময় আগে মিট করিনি, নেভার মিট বিফোর, হাউ ডু ইউ নো মি? তিনি উত্তর না দিয়ে শুধু মুচকি হাসলেন। যেহেতু কারোর সাথে পরিচয় ছিল না, তাই ওনার সাথে ধীরে ধীরে বেশ ভাব জমে গেল। আমরা খুব ভালো বন্ধু হয়ে গেলাম। প্রতিদিন রাত 10টায় আমি কাউন্টার রুমে চলে যেতাম আর ওনার সাথে বসে গল্প করতাম, বেশ ভালো লাগতো। একদিন সানডেতে ওনাকে বারবার বলার পর বের হলাম ঘুরতে, যদিও প্রথমে রাজি হচ্ছিলেন না তিনি। রাস্তায় দুজনে হাঁটছিলাম আর কথা বলছিলাম। বলে রাখা ভালো যে তিনি নিজ থেকে তেমন কোনো কথা বলছিলেন না, শুধু জিজ্ঞেস করতাম এইটুকুই বা একটু আধটু। এই দিন আমি ওনার বেশ কয়েকটি ছবিও তুলেছিলাম। হাঁটার সময় সিটির ভেতরেই একটা বাসা দেখে তিনি বলেন, মাই হাউস। আমি দেখলাম বেশ দূরে না, রেস্টুরেন্টের বেশ কাছেই, আর খুব সুন্দরও। 15-20 দিন পর এরকমই চললো। একদিন কাউন্টার রুমে 10:30টায় গিয়ে দেখি উনি নেই। 2-3 দিন যাওয়ার পরও দেখলাম উনি আসেননি। তখন আমি ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, হোয়ার ইজ জেমি? উনি এমন ভাবে আমার দিকে তাকালেন যেন তিনি অদ্ভুত কিছু দেখছেন। তখন তিনি আমায় কিছু বলতেন, কিন্তু ঠিক তখনই বসের ডাকে তিনি ক্যাশ কাউন্টারে গেলেন। পরের দিন বিকেল 3টার দিকে আননোন একটা নাম্বার থেকে আমার কাছে কল আসে। আমি রিসিভ করে হ্যালো বলার পরেই বুঝতে পারলাম জেমি। আমায় বলল যে অ্যাক্সিডেন্ট করেছে সে এবং বাসায় আছে। আমায় বাসা দেখিয়েছিলেন সেদিন হাঁটার সময়, তাই বাসা চিনতে অসুবিধা হলো না। যাওয়ার সময় ভাবলাম জেমির অ্যাক্সিডেন্ট করেছে, তাহলে বাসায় হসপিটালে থাকার কথা। পরে ভাবলাম গুরুতর কিছু হয়নি, তাই বাসায় পৌঁছে আমি কলিং বেল চাপলাম। ভেতর থেকে 35 থেকে 40 বছর বয়সের একজন মহিলা দরজা খুলে দিলেন। দেখে মনে হলো জেমির মা হবেন তিনি। আমি কাউকে চিনতাম না, তাই ওনার উদ্দেশ্যে ভেতরে প্রায় গিয়েই জিজ্ঞেস করলাম, হোয়ার ইজ জেমি? মহিলা বসার সোফায় বসে থাকা একজন ভদ্রলোক আমার দিকে চোখ বড় বড় করে তাকালেন দুজনেই। আমি ভাবলাম হয়তো বুঝতে পারেননি, তাই আবার জিজ্ঞেস করলাম, হোয়ার ইজ জেমি? সোফায় বসে থাকা ভদ্রলোক বললেন, হু আর ইউ? আমি বললাম, জেমিস ফ্রেন্ড। মহিলা বললেন, ইউ নো হি ইজ নট অ্যালাইভ, এবং জানালেন যে জেমি 3 বছর আগে মারা গেছে। শোনা মাত্র আমি খুব শকড। নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম না আমি কি পৃথিবীর ওপরে আছি। কিছু না বলে আমি তাদের বাসা থেকে ব্যাক করবো বলে ঘুরে দাঁড়ালাম। যেই মুহূর্তে হলাম সেই মুহূর্তে জেমি একটা ছবিও আমি দেখলাম যে দেয়ালে ঝুলছে, ঠিক যেরকমটা আমি দেখেছিলাম কাউন্টার রুমে। সাথে সাথে আমি ঘুরে বেরিয়ে গিয়েছিলাম। আমি তো পুরো শকড। কিছুক্ষণ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইলাম। বুঝতে পারছিলাম না যে ব্যক্তি 3 বছর আগে মারা গেছে, তার সাথে আমি মাত্র 2 থেকে আড়াই মাস আগে কিভাবে কথা বললাম, কিভাবে হাঁটলাম একসাথে। তারপর ধীরে ধীরে তাদের বাসা থেকে বের হলাম, যদিও আমার হাঁটার অবস্থা ছিল না, আর তারা পেছন থেকে আমায় ডাকছিল। আমি সোজা রেস্টুরেন্টে গিয়ে ম্যানেজারকে সবকিছু বললাম। ম্যানেজার বলল, আমি সেদিনই খুব অবাক হয়েছিলাম যেদিন তুমি জেমির কথা বলো, এবং 3 বছর আগে সে মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। জেমি নাকি এখানকার কাউন্টারে হিসাবকারী ছিল। কাউন্টারে হিসাব করে ম্যানেজারকে বিল দিত, আর তার এখান থেকে যাওয়ার পথেই রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। তিনি আরো বলেন, আমাদের এখানে আগে নাকি একজন ইন্ডিয়ান এই রেস্টুরেন্টে ছিল, এবং তার সাথেও নাকি একই রকম ঘটেছে। এরপর থেকে ওই কাউন্টার রুম নাকি বন্ধ আছে প্রায় 2 বছর ধরে, অথচ আমি প্রতিদিন ওখানে যেতাম। তারপর ম্যানেজার আমাকে এখানকার যে বিল দেয় তার সাথে পরিচয় করিয়ে দেন, এবং ক্যাশ কাউন্টারে বিল তৈরি করতো সে। এবং বুঝতে পারলাম আগের কাউন্টারে আমি ছাড়া আর কেউ যেত না আর থাকতো না। আমি সেই বন্ধ ঘরে যে জেমির সাথে কথা বলতাম। আর আমাদের সেদিন খুব জ্বর হয়, আমি ছুটি নিয়ে বাসায় চলে আসি, এবং বাসায় চলে এসে ভাবলাম যেটা কি হলো। তখন মনে পড়লো জেমির সাথে তোলা ছবির কথা, মোবাইলে দেখতে যাব, আর অমনি দেখলাম মোবাইল হ্যাক করেছে আর কেমন যেন রিসেট দেখাচ্ছে। আমি জানি না আমার সাথে কিভাবে এটা হলো, আজও আমি এর কোনো উত্তর পাইনি। রাসেল ভাই, এরপর থেকে আমি জেমিকে দেখিনি কখনো। আজও আমি এই রেস্টুরেন্টে আছি, এবং আমি এখন মেইন ম্যানেজার হিসেবে আছি এখানে। আজও আমার জীবনের এই ঘটনাটি ভাবায়। এখনো আমার মনে প্রশ্ন জাগে, আমি কার সাথে 2 বছর যাবত বন্ধ কাউন্টার রুমে
গিয়ে কথা বলতাম, আমি কার সাথে ঘুরে বেরিয়েছিলাম। যদি এগুলো ভুল হতো তাহলে জেমি কিভাবে তার বাড়ি দেখালো আমাকে, আর আমিও চিনতে পেরে গিয়েছিলাম কিভাবে জেমির ছবি তার বাড়ির দেয়ালে টাঙানো দেখে আমি চিনতে পারলাম যে এটাই আমার দেখা সেই জেমি, সেই লোক। এই ছিল আমার ঘটনা। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা সবাই আমার সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমাদের প্রথম অতিথি এখনো আছেন এবং তিনি একটা জিনিস শেয়ার করার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার নামটা প্লিজ আপনি আরো একবার বলবেন, তারপরে আপনার সাথে কথা বলবো। আমি তিহান। আচ্ছা তিহান, আপনি বলছিলেন যে আপনার সঙ্গে যে অদ্ভুত ঘটনাগুলো ঘটে এবং আপনি অনেক প্রবলেমে আছেন, সেই প্রবলেমগুলো হবার মেইন কারণ হচ্ছে আপনি মনে করেন যে আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে এবং এই ব্ল্যাক ম্যাজিকটা আপনার পরিবারের কেউই করেছে। এই ব্যাপারটা আপনি কিভাবে জানলেন যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে? আসলে পরিবার না, মানে পরিচিত কেউ। আচ্ছা, হ্যাঁ। এটা আসলে দেখেন আমার মানে একটা নর্মাল যেই আচরণ থাকে এটা একটা পরিবর্তন আসে, তারপর একটা ব্যাকগ্রাউন্ডের একটা পরিবর্তন আসে, তারপর এই যে নর্মাল যেগুলো আমার সাথে হইতে থাকে আসলে এগুলো আস্তে আস্তে ডিফারেন্ট হতে থাকে। যেমন লাইক আমি সাপোজ একটা কাজ আমি রেগুলার করতেছি, ওটা আজকে হলো না, এটা আসলে রেগুলার হচ্ছে। আচ্ছা, এগুলো আর কি এইসব। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আপনাকে কে বললো? আমি সেটা বললাম, মানে কেমন মানে কিভাবে বুঝতে পারলেন যে আপনার ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে? আসলে এই পরিবর্তনগুলো আমার ফ্যামিলির কাছে একটু ডিফারেন্ট মনে হয় যে কেন হঠাৎ আমার এত চেঞ্জ কেন। তো লাস্ট একটা হোপ হিসাবে আমরা হুজুরের কাছে যাই। তো ফার্স্টে এটা আসলে আমার খালা চিটাগাংয়ে থাকে, উনি বলে যে তুমি আমার আম্মুর সাথে শেয়ার করে যে ওকে আমরা এটা হুজুরের কাছে এটা একটু শুনছি যে ওর এরকম ওর একটা জায়গায় ওর নামে 7টা মানে ভূত আছে, তাবিজ ভূত আছে, তুমি গিয়ে এটা না হলে চেক করো বা দেখো ঢাকার কোন ইয়েতে। তো এটা জাস্ট পাওয়া গেছিল। তারপরে জি আইডেন্টিফাই করার জন্য আমরা 10 নম্বরের একটা হুজুরের কাছে যাই, মিরপুর 10 নম্বর। তো ওইখানে উনি ঠিক আমি যেভাবে শুনেছিলাম জাস্ট এভাবেই ওগুলা তোলা হয়, মানে কোনো না কোনো একটা ওয়েতে ওগুলা তোলা হয়, এই আর কি। এখন আপনি ভালো আছেন? জি, আল্লাহর রহমতে ভালো আছি। এবং আপনাকে হুজুরি নিষেধ করেছেন যে সেই লোকটি পরিচিত হলেও আপনি একটা কথা বলছিলেন যে যখন তিনি মানে অনেক কিছু করছিলেন সেই মুহূর্তে যার কথা মনে হবে সেই করেছে। তো এই ব্যাপারটা আমার জানা ছিল না। অনেকে মানে যখন দেখছিলেন যে কে এটা করেছে তখন কি করছিল আপনাকে ওই সময়? এমনি উনি দোয়া দরুদ পড়ছিল এবং বলছেন যে ওই সময় আপনার যা মনে হবে তিনিই করেছেন। আচ্ছা, তার মানে এটা একটা ওয়ে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো এবং আশা করছি আপনি আপনার সংকট কাটিয়ে উঠবেন এবং ভালো থাকবেন আপনি। আমাদেরও বিদায় নিতে হবে, কথা হবে আবারও আগামী সপ্তাহে এবং সেই পর্যন্ত আপনাদের দারুণ সব ইমেইল অর্থাৎ ঘটনার অপেক্ষায় থাকবে।